আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটার একেবারে শুরুর থেকে আমরা শুরু করতেছি। তো আসেন, ডিফারেন্সিয়েশন পড়তে গেলে প্রথমে যেই জিনিসটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। খাতাপত্র বাইর করে একটু হেডিং লিখে ফেলান, অসংজ্ঞায়িত, বা ইংলিশে এটাকে বলে হচ্ছে আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। আচ্ছা, তো এই অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড এই জিনিসটা আসলে কি, আসেন এইটা হচ্ছে একটু দেখার ট্রাই করি। ধরেন আমি আপনাকে ভাইয়া একটা ফাংশনের কথা বললাম, এফ অফ এক্স। এফ অফ এক্স এটা ইকুয়াল টু 1/x। এফ অফ এক্স এটা ইকুয়াল টু 1/x, র্যান্ডম যে কোনো একটা ফাংশনের কথা আমরা চিন্তা করতেছি। এখন আমি যদি আপনারা জিজ্ঞেস করি যে ভাই এক্স এর ভ্যালু 1 হইলে এফ অফ এক্স এর ভ্যালু কত, সেটা বের করা পসিবল কিনা? 1। তাহলে আসেন করি। এফ অফ 1, এফ অফ 1 কত হবে? এফ অফ 1 হবে 1/1, তার মানে 1। যদি জিজ্ঞেস করি এফ অফ 2 কত, সেটাও বের করা পসিবল, সেটা হবে 1/2, তার মানে হাফ। যদি জিজ্ঞেস করি যে এফ অফ -3 কত, এফ অফ -3 কত হবে? 1/-3। খালি কি করতেছি? এক্স এর জায়গায় ভ্যালুগুলা বসাই দিতেছি, খালি এক্স এর জায়গায় ভ্যালুগুলা বসাই দিতেছি। কিন্তু এখন একটা ঝামেলার মধ্যে আমরা পড়বো যদি আমরা এই জিনিসটা জানতে চাই। ধরেন আমি আপনার কাছে জানতে চাইলাম যে এফ অফ 0 এই জিনিসটার ভ্যালু কত। এফ অফ 0, এফ অফ 0 যদি বের করতে বলি তাহলে কি ভাইয়া সেটা 1/0 হয়ে যাবে না? এফ অফ 0 এর ভ্যালু কত হবে? 1/0। কথা হচ্ছে যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয় সেটা কি আমাদের জানা আছে? 0 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত সেটা আমরা জানি না। আসেন একটু চেষ্টা করি যে ভাগের ডেফিনেশনটা কি সেটা একটু বোঝার জন্য। দেখেন, ভাগের ডেফিনেশনটা দেওয়া হয়েছে গুণের মাধ্যমে। ভাগের ডেফিনেশন দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে 6/3 এই কথাটার মানে কি, দেখেন তো হরে কত আছে? হরে আছে হচ্ছে 3। লবে কত আছে? লবে আছে 6। ডেফিনেশন সেট করা হয়েছে এমন ভাবে যে হরের সাথে কত গুণ করলে লবের সংখ্যাটা পাওয়া যাবে। বলেন 3-এর সাথে কত গুণ করলে 6 পাওয়া যাবে? 2 গুণ করলে। সো এর জন্য এই জিনিসটার অ্যান্সার হচ্ছে 2। এই জিনিসটার অ্যান্সার হচ্ছে 2। এবার বলেন, ধরেন আমি আপনাদের বললাম যে 18/6। 18/6 নিচে কত আছে? 6 আছে। 6 এর সাথে কত গুণ করলে 18 পাওয়া যাবে? 3 গুণ করলে। তাহলে এই জিনিসটার অ্যান্সার কত লিখবো বলেন? 3। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নিচের সংখ্যার সাথে কত গুণ করলে উপরের সংখ্যাটা পাওয়া যাবে, এটাই হচ্ছে ভাগের ডেফিনেশন। এখন আমারে বলেন তো ভাইয়া, এখানে নিচে কত আছে? 0। 0-র সাথে কত গুণ করলে উপরের সংখ্যা পাওয়া যাবে? এমন কোন সংখ্যা কি আছে যার সাথে 0 গুণ করলে 1 পাওয়া যাবে? এমন কোন সংখ্যা দুনিয়াতে এক্সিস্ট করে? 0-র সাথে আপনি যাই গুণ করবেন না কেন অ্যান্সার সবসময় কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এমন কোন সংখ্যা দুনিয়াতে এক্সিস্টই করে না যার সাথে 0 গুণ করলে অ্যান্সার 1 পাওয়া যাবে। তার মানে এই ভ্যালুটা কত সেইটা কি আমাদের জানা আছে? জানা নাই। তো ম্যাথমেটিশিয়ানরা একটা কাজ করলো, একটা জিনিস চিন্তা করলো যে এফ অফ 0 এটার ভ্যালু যেহেতু 1/0 আসতেছে, 1/0 এর ভ্যালু কত সেটা আমি জানি না। বের করার জন্য আসেন একটা কাজ করি। আমরা একটা সংখ্যা রেখা আঁকি। আচ্ছা বলেন তো ভাইয়া, সংখ্যা রেখার একেবারে মাঝখানে কি থাকে? 0। ডান পাশে সবগুলা কি থাকবে? পজিটিভ নাম্বার। ডান পাশে থাকবে হচ্ছে সবগুলা পজিটিভ নাম্বার, বাম পাশে কি থাকবে? সবগুলা নেগেটিভ নাম্বার। এরকম চলতে চলতে একেবারে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলবে। সংখ্যা রেখার কাজ তো এটাই, তাই না? মাঝখানে থাকবে হচ্ছে 0, ডান পাশে সবগুলা পজিটিভ নাম্বার, বাম পাশে কি থাকবে? সবগুলা নেগেটিভ নাম্বার। এখন ম্যাথমেটিশিয়ানদের মাথায় একটা চিন্তা আসলো যে আমি তো 1/0 এর ভ্যালু বের করতে চাইতেছি। 1/0 এর ভ্যালু কত সেটা যদি আমি নাও জানি, 0 এর কাছাকাছি একটা ভ্যালু ইনপুট দিয়ে দেখি তো। দেখেন ওরা যেই কাজটা করলো সেটা হচ্ছে এক্স এর জায়গায় 0 না বসায়া 0 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা বসাইলো। 0 এর কাছাকাছি, এই যে 0.01, এটা কি 0 এর কাছাকাছি একটা সংখ্যা না? 0 এর কাছাকাছি একটা সংখ্যা বসাইলো। তাহলে তখন দেখেন তো জিনিসটা কি এরকম হবে না? 1/0.01। কথা ঠিক আছে? 1/0.01। 1/0.01 এর ভ্যালু কত আসবে বলেন তো? 1/100। তার মানে সেটারে উল্টাইলে হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র 100। কথা ঠিক আছে? এক্স এর জায়গায় আমি 0 বসাইলাম না, এক্স এর জায়গায় 0 না বসায় 0 এর কাছাকাছি কোনো একটা নাম্বার বসাইলাম। ডিরেক্ট 0 বসাই নাই, 0 এর কাছাকাছি কোনো একটা নাম্বার বসাইছি। আচ্ছা এবার আসেন আমরা এক কাজ করি, 0 এর আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করি। 0 এর আরেকটু কাছে, এই যে দেখেন 0.01, এটা তো 0 এর কাছাকাছি একটা সংখ্যা। 0.001 এটা কি 0 এর আরো কাছাকাছি একটা সংখ্যা না? 0.001 এটা 0 এর আরো কাছাকাছি। তাহলে এইবার দেখেন তো 1/0.001 এটা আসবে কিনা?
1/0.001 সেটার ভ্যালু কত আসবে? 1000, তাই না? যদি আমি 0 এর আরেকটু কাছে যাই, যদি 0 এর আরেকটু কাছে যাই 0.0001, তখন ভ্যালুটা কত পাবো? 1/0.0001। তখন অ্যান্সার কত আসবে বলেন তো ভাইয়া? 10,000। কথা ঠিক আছে? আচ্ছা, এইবার একটু সংখ্যা রেখার দিকে তাকান। এবার একটু সংখ্যা রেখার দিকে তাকান। দেখেন ভাইয়া, আপনি 0 এর দিকে আগাইতেছিলেন কোন সাইড থেকে? পজিটিভ সাইড থেকে না? এই যে ইনপুটগুলা দিতেছেন, ইনপুটগুলা যে আপনি দিতেছেন, ইনপুটগুলা 0 এর কোন পাশ থেকে দিতেছেন? দেখেন তো, পজিটিভ সাইড থেকে না? সবগুলা নাম্বার কি পজিটিভ না? 0 এর পজিটিভ থেকে আমি 0 এর দিকে আগাইতেছি, 0 এর পজিটিভ থেকে 0 এর দিকে আগাইতেছি। তখন দেখেন তো আউটপুটগুলা তত বেশি বড় হইতেছে না? আপনি যত 0 এর দিকে আগাইতেছেন আউটপুট কিন্তু তত ইনফিনিটির দিকে যাইতেছে। খেয়াল করে দেখেন, 0 এর একটু কাছে আগাইছিলেন, আউটপুট তখন কত পাইছিলেন? 100। আরেকটু 0 এর কাছে আগাইছেন, তখন আউটপুট কত পাইছেন? 1000। আরো 0 এর কাছে আগাইছেন, তখন আউটপুট কত পাইছেন? 10,000। তাহলে আমি এই কথা বলতে পারি কিনা, ইনপুট যখন হবে 0 এর দিকে, পজিটিভ সাইড থেকে 0 এর দিকে, তখন আউটপুট যাবে হচ্ছে পজিটিভ ইনফিনিটির দিকে। কথা ঠিক আছে? ইনপুট যখন 0 এর দিকে যাবে পজিটিভ সাইড থেকে, আউটপুট তখন কোন দিকে যাবে? পজিটিভ ইনফিনিটির দিকে। এইটুকু কথাতে কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার আমাকে বলেন ভাইয়া, সেম কাজটা যদি আমি নেগেটিভ সাইড থেকে করতাম, সেম কাজটাই যদি আমি নেগেটিভ সাইড থেকে করতাম, দেখেন তখন আমার কাছে কি হইতো? তখন কি হইতো বলেন তো? এই যে প্রত্যেকটা ভ্যালু তখন কি আপনি নেগেটিভ বসাইতেন না? এখানে নেগেটিভ 0.01, নেগেটিভ 0.001, নেগেটিভ 0.0001, প্রত্যেকটা ভ্যালু কি আসতো? নেগেটিভ আসতো। প্রত্যেকটা ভ্যালু আসতো হচ্ছে নেগেটিভ। তো ইনপুট যদি আমি নেগেটিভ সাইড থেকে দেই, ইনপুট দিতেছি নেগেটিভ সাইড থেকে, তখন আউটপুট কোন সাইডে পাবো বলেন তো? নেগেটিভ ইনফিনিটির দিকে। ইনপুট দিতেছি হচ্ছে নেগেটিভ সাইড থেকে, তখন আউটপুট পাইতেছি কোন দিকে? নেগেটিভ ইনফিনিটির দিকে। দেখেন, এর জন্য এটাকে অসংজ্ঞায়িত বলা হইতেছে, কারণ ম্যাথমেটিক্সে কোনো কিছু সংজ্ঞায়িত হওয়ার জন্য সেইটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকা দরকার। কথা কি বলছি? ম্যাথমেটিক্সে কোনো কিছু সংজ্ঞায়িত হওয়ার জন্য সেইটার কয়টা ভ্যালু থাকতে পারবে? একটাই ভ্যালু থাকতে পারবে। ম্যাথমেটিক্সে কোনো কিছু সংজ্ঞায়িত হওয়ার জন্য সেটার কয়টা ভ্যালু থাকতে পারবে? একটাই ভ্যালু থাকতে পারবে। যেমন আমি আপনাদের বললাম 5 আর 6, 5 আর 6 যোগ করলে কত হয় ভাইয়া? 11। এটা কি এরকম যে আজকে 10 হবে, কালকে 11 হবে, পরশুদিন 12 হবে, এরকম ভাবে কি চেঞ্জ হইতে থাকে? বা এটা কি 11 ছাড়া অন্য কোনো ভ্যালু পাওয়া পসিবল? অন্য কোনো ভ্যালু পাওয়া পসিবল না। একটা ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইতেছি, সেই অপারেশনের ভ্যালিড কয়টা অ্যান্সার থাকতে পারবে? একটাই অ্যান্সার থাকতে পারবে। একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের ভ্যালিড কয়টা অ্যান্সার থাকতে পারবে? একটাই অ্যান্সার থাকতে পারবে। কিন্তু ভাইয়া এইখানে দেখেন তো, আপনি যে দিক থেকে ইনপুট দিতেছেন সেইটার উপরে কি আউটপুটের ভ্যালুটা ডিপেন্ড করতেছে না? আমি যদি ইনপুট দেই পজিটিভ সাইড থেকে, তখন আউটপুট যাইতেছে কোন দিকে? নেগেটিভ সাইডে। আমি যখন ইনপুট দিতেছি নেগেটিভ সাইড থেকে, তখন আউটপুট যাইতেছে কোন দিকে? নেগেটিভ ইনফিনিটির দিকে। তাহলে ইনপুট কোন দিক থেকে দেওয়া হইতেছে সেইটার উপর ডিপেন্ড করে মান চেঞ্জ হয়ে যাইতেছে না? এই জন্য এই জিনিসটারে আমরা বলি হচ্ছে সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ম্যাথমেটিশিয়ানরা বলছে যে এটারে আমরা সংজ্ঞায়িত করতে পারতেছি না, একটা ভ্যালিড অ্যান্সার বের করতে পারতেছি না। মনে করেন যে আপনি হচ্ছে স্পন্দনে আসবেন, স্পন্দনে আসার জন্য আপনি তো দুই দিক দিয়েই আসতে পারেন। চিন্তা করেন তো, এই নিচে হচ্ছে আমাদের গেট, তাই না? নিচেরটা হচ্ছে আমাদের গেট। এখন আপনি মনে করেন ওই সাইড থেকেও রাস্তার দিকে আসতে পারেন, এই সাইড থেকেও আসতে পারেন। রাস্তা আসার মতো আছে কয়টা? 2টা। টার্গেট কোন জায়গায় আসা? স্পন্দনে আসা। স্পন্দনে আসার জন্য রাস্তা আছে কয়টা? 2টা। আপনি এক কাজ করলেন, গেটের সামনে আইসা এক লোকরে জিজ্ঞেস করলেন যে ভাই স্পন্দনের গেটটা কোন দিকে? ঠিক আছে, ও যদি আপনারা এরকম ভাবে দেখায়, আপনার কি যাওয়ার মতো কোনো ডিরেকশন আছে? আপনি ডানে যাবেন না বামে যাবেন? কোনো স্পেসিফিক ডিরেকশন কি পাইছেন? পান নাই। এখানেও কি দেখেন তো ঘটনা সেম না? আমি আগাইতেছি কার দিকে? 0-র দিকে, কিন্তু আউটপুট দুইবারে কোন দিকে দেখাইতেছে? 2 দিকে দেখাইতেছে না। এইটার কি কোনো ডেফিনিট ভ্যালু বের করা পসিবল না। এর জন্য এই টার্মটারে আমরা কি বলি? অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু স্টার সাইন দিয়ে লেখা রাখেন যে অসংজ্ঞায়িত আকারের জন্য লিমিট এক্সিস্ট করে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। অসংজ্ঞায়িত আকারের জন্য লিমিট এক্সিস্ট করে না। অসংজ্ঞায়িত আকারের জন্য লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, তার মানে আপনার কাছে যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে f of x = 1/x, যদি জিজ্ঞেস করে যে এটা লিমিটিং ভ্যালু কত,
এইটার লিমিটিং ভ্যালু কত, আপনি আসলে বলতে পারবেন না যে এটার লিমিটিং ভ্যালু কত। ঠিক আছে, লিমিট জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করতেছি। এই যে আপনারা ছোটবেলায় বাংলা মুভি হয়তো দেখলে দেখবেন যে হিরো যায় ভিলেনের কাছে একটা ডায়লগ দেয় যে চৌধুরী সাহেব সবকিছুর একটা সীমা থাকা দরকার। ঠিক আছে, এই সীমা হচ্ছে সেই লিমিট, সীমার ইংলিশ হচ্ছে লিমিট। ঠিক আছে, এই লিমিট নিয়ে হচ্ছে আমরা আজকে ডিসকাশন করব। সো এই ডিসকাশন করতে গেলে আমাদের হচ্ছে এই অসংজ্ঞায়িত টার্মটা একটু জানা থাকা দরকার ছিল। ঠিক আছে, যদি কোনো একটা ফাংশন অসংজ্ঞায়িত হয় তাহলে সেটার কি এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না। কথা কি বুঝছি না কি বুঝি রে? ক্লিয়ার? ওকে, এইবার তাইলে আসেন, অসংজ্ঞায়িত টার্মটা তো আমরা শিখা ফেলাইলাম, এইটার সাথে আরেকটা করেসপন্ডিং টার্ম আছে, সেটা হচ্ছে অনির্ণেয়। এই জিনিসটা জিজ্ঞেস করলেই আসলে পোলাপান একটু কনফিউজড হয়ে যায় যে ভাই অসংজ্ঞায়িত আর অনির্ণেয় এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, অসংজ্ঞায়িত আর অনির্ণেয় এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, এইটা জিজ্ঞেস করলেই পোলাপানের একটু কনফিউশন শুরু হয়ে যায়। দেখেন আমরা আজকেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে ফেলাবো। অনির্ণেয় নাম শুনে বুঝে যাইতেছে, অসংজ্ঞায়িত মানে কি, যা সংজ্ঞায়িত করা যায় না। তাহলে অনির্ণেয় মানে কি হবে? যা নির্ণয় করা যায় না। সহজ জিনিস, অনির্ণেয় মানে হচ্ছে যা নির্ণয় করা যায় না। এখন আসেন, আমরা আপনারা একটা জিনিসের ভ্যালু বের করতে দিলাম 0/0। ঠিক আছে, এই জিনিসটার ভ্যালু আপনারা বের করতে দিলাম। 0/0 এর ভ্যালু যদি আমি আপনারা বের করতে বলি, আপনি কি বলতে পারবেন যে ভাই 0/0 এর ভ্যালু কত হবে? কেন পারবেন না? কারণ এখানে অনেকগুলা অ্যান্সার আসা পসিবল। ঠিক আছে, যেমন ধরেন যে এই যে আমাদের ছোট্ট বন্ধু নাইমুল আইসা আমারে বললো যে ভাই আমরা ছোটবেলার থেকে এই জিনিস শিখে আসছি যে উপরে যদি 0 থাকে নিচে যা খুশি থাকুক না কেন অ্যান্সার কত? 0। উপরে 0 থাকলে নিচে যাই থাকুক অ্যান্সার কত হবে? 0 হবে। উপরে 0 আছে, নিচে মনে করেন আছে ঘোড়ার ডিম, তাহলে তখন অ্যান্সার কত? 0। ছোটবেলার থেকে তো আমরা এই জিনিসই শিখছি যে উপরে 0 আছে, নিচে কি আছে এটা আমার দেখার দরকার নাই, নিচে যাই থাকুক না কেন অ্যান্সার কত? 0। কারণ একটু আগে ভাগের ডেফিনেশনেও কি আমি আপনার সেম কথা বলছিলাম না যে ভাই উপরের সংখ্যার সাথে, মনে করেন উপরে 30 আছে, নিচে আছে হচ্ছে 5, 5-এর সাথে কত গুণ করলে 30 পাওয়া যাবে? 6 গুণ করলে। তাহলে এইটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 6। এখন এই জিনিসটার কথা চিন্তা করেন তো, নিচে কত আছে ভাইয়া? 2, 2 এর সাথে কত গুণ করলে 0 পাওয়া যাবে? একটা সংখ্যাই আছে, 2 এর সাথে শুধুমাত্র 0 গুণ করলেই 0 আসা পসিবল। আর কোনোভাবে কি এটার অ্যান্সার 0 আসা পসিবল? পসিবল না। ঠিক আছে, এর জন্য নাইমুল আমারে আইসা বললো যে ভাই উপরে এটার কত আছে? 0। উপরে যদি 0 থাকে তাহলে এটার অ্যান্সার কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। কারো কোনো আপত্তি আছে? উপরে 0 আছে, অ্যান্সার কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। উপরে 0 আছে, অ্যান্সার হওয়া উচিত হচ্ছে 0। এখন ধরেন আরেকজন আইসা আমারে বললো যে ভাই ঠিক আছে আমি আপনার কথা মানলাম, ওর কথাও মানলাম যে উপরে 0 আছে, এই কারণে অ্যান্সার আপনি 0 বসাইছেন, তাই না? একটু আগে তো ভাই আপনি নিজের মুখে শিখায় আসছেন যে নিচে যদি 0 থাকে, নিচে যদি 0 থাকে উপরে কি আছে আমার দেখার দরকার নাই, অ্যান্সার প্লাস ইনফিনিটিও হইতে পারে মাইনাস ইনফিনিটিও হইতে পারে। কথা ঠিক কিনা? একটু আগে আপনি নিজে শিখাইছেন যে উপরে কি আছে দেখার দরকার নাই, নিচে 0 আছে কিনা। নিচে 0 আছে, নিচে 0 থাকলে অ্যান্সার প্লাস ইনফিনিটিও হইতে পারে মাইনাস ইনফিনিটিও হইতে পারে, তাই না? তাহলে এই লজিকে আমরা এই কথাটুকু বলতে পারি কিনা যে এইটার ভ্যালু প্লাস ইনফিনিটিও হওয়া পসিবল মাইনাস ইনফিনিটিও হওয়া পসিবল। দুই লজিকেই তো হইতে পারে, তাই না? কেউ উপরের 0-র কথা চিন্তা করলো, কেউ উপরেরটা দেখলো, কেউ নিচেরটা দেখলো। ঠিক আছে, এখন আসেন, একজন বিজ্ঞ বন্ধু এসে আমারে বললো যে ভাই এত কিছু মানি না, ছোটবেলার থেকে এই জিনিস শিখায় আসছিলেন যে উপরের সংখ্যা নিচের সংখ্যা যদি সেম থাকে, উপরের সংখ্যা নিচের সংখ্যা যদি সেম থাকে কাটাকাটি করে অ্যান্সার কত? 1। দেখেন তো ভাইয়া উপরে 0 আছে, নিচেও কি আছে? 0 আছে, কাটাকাটি করে অ্যান্সার কত? 1, তাই না? তাহলে এইটার ভ্যালু 1ও হইতে পারবে নাকি পারবে না? পারবে। এইটার ভ্যালু কি হইতে পারবে? 1ও হইতে পারবে। এখন আসেন আমি আপনারা আরেকটা লজিক বলি, সেটা হচ্ছে একটু আগে ভাগের ডেফিনেশন কি শিখাইছি? ভাগের ডেফিনেশনই শিখাইছি নিচেরটার সাথে কত গুণ করলে উপরেরটা পাওয়া যাবে, নিচেরটার সাথে কত গুণ করলে উপরেরটা পাওয়া যাবে, তাই না? নিচে কত আছে ভাইয়া? 0। 0-র সাথে কত গুণ করলে 0 পাওয়া যায়? 0-র সাথে আপনি যাই গুণ করেন না কেন রেজাল্ট কি আসবে? 0ই আসবে। তার মানে আমি যদি বলি এইটার অ্যান্সার +-2, তাতে কারো কোনো আপত্তি আছে? আপনি যদি 0-র সাথে 2 গুণ করেন তাও কি উপরের 0টা পাওয়া যাবে না? 0-র সাথে যদি -2 গুণ করেন তাও উপরের 0 পাওয়া যাবে নাকি যাবে না? যাবে। এইটার জায়গায় যদি আমি অ্যান্সার বলি +-3, তাতেও তো কোনো আপত্তি নাই, কারণ 0-র সাথে +-3 গুণ করলেও রেজাল্ট কত আসবে? 0ই আসবে। আমি যদি বলি এইটার অ্যান্সার +-π, তাইলেও কি কোনো আপত্তি আছে? কারণ নিচের 0-র সাথে আপনি যদি পাইও গুণ করেন তাও অ্যান্সার কত আসবে? 0 আসবে। দেখেন তো ভাইয়া এই একটা ভাগফলের অ্যান্সার অনেকগুলা আসতেছে না? একটা ভাগফলের অ্যান্সার অনেকগুলো আসতেছে। যখন আপনার কাছে একটার বেশি রেজাল্ট আসছিল তখনই সেটার আপনি কি বলছিলেন? অসংজ্ঞায়িত।
একটার বেশি রেজাল্ট, মাত্র 2টা রেজাল্ট আসার কারণে আপনি এটার কি বলছিলেন, অসংজ্ঞায়িত, তাই না? এখন দেখেন তো আপনার কাছে অলরেডি কতগুলা রেজাল্ট লেখা আছে, অলরেডি তো এতগুলা রেজাল্ট লেখা আছেই, তার সাথে আরো এক্সট্রা করে রেজাল্ট আসতে পারে না, আরো অনেক কিছু তো হইতেই পারে, +-0.5 হইতে পারে, +-0.3 হইতে পারে, +-0.4 হইতে পারে, যে কোনো কিছু অ্যান্সার হইতে পারে। এর জন্য ম্যাথমেটিশিয়ানরা বললো যে এই জিনিসটার অ্যান্সার আমি বের করতে পারি না, এই জিনিসটার অ্যান্সার বের করা আমার পক্ষে পসিবল না, এই আকারটাকে আমরা কি আকার বলবো, অনির্ণেয় আকার। এই আকারটারে কি আকার বলা হয়, অনির্ণেয় আকার। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু স্টার সাইন দিয়ে লেখেন। শুধুমাত্র অনির্ণেয় আকারের জন্য, শুধুমাত্র অনির্ণেয় আকারের জন্য লিমিট এক্সিস্ট করে, শুধুমাত্র অনির্ণেয় আকারের জন্য লিমিট এক্সিস্ট করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। কোন জায়গায় লিমিট এক্সিস্ট করে, কোন জায়গায় লিমিট এক্সিস্ট করে না, এইটুকু আপনাদের আগে জানা লাগবে। ঠিক আছে, এইটুকু আগে জানা লাগবে যে কোন জায়গায় লিমিট এক্সিস্ট করবে, কোন জায়গায় লিমিট এক্সিস্ট করবে না। যদি ফাংশনের ভ্যালু অসংজ্ঞায়িত হয়, ফাংশনের ভ্যালু যদি অসংজ্ঞায়িত হয়, তাইলে কিন্তু কোনো লিমিট এক্সিস্ট করে না। দেখেন এই কথাটা কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে অসংজ্ঞায়িত আকারের জন্য কি এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না। কিন্তু ভাইয়া যদি ফাংশনের ভ্যালু অনির্ণেয় হয়, তাহলে অনির্ণেয় আকারের জন্য কি এক্সিস্ট করবে, লিমিট এক্সিস্ট করবে। ঠিক আছে, লিমিট জিনিসটা কি সেটা আমরা একটু পরে বুঝাইতেছি, কিন্তু আগে বলেন এইটুকু কথা ক্লিয়ার কিনা, এইটুকু কথা ক্লিয়ার? ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার আসেন আপনাদের তো অনির্ণেয় আকারগুলো একটু জানা দরকার। ম্যাথমেটিক্সে টোটাল অনির্ণেয় আকার আছে 7টা, ম্যাথমেটিক্সে টোটাল অনির্ণেয় আকার আছে কয়টা, 7টা। তাহলে এই 7টা অনির্ণেয় আকার একটু খাতায় তুলে ফেলান। অনির্ণেয় আকার আছে হচ্ছে 7টা, এর মধ্যে একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখাই দিছি যে 0/0, এটা হচ্ছে একটা অনির্ণেয় আকার। 0/0 এটা হচ্ছে একটা অনির্ণেয় আকার। এরকম অনির্ণেয় আকার টোটাল ম্যাথমেটিক্সে আছে কয়টা, 7টা। 7টা আকার কি কি, একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে ∞/∞, একটা হচ্ছে ∞-∞, একটা হচ্ছে 0⁴0, 1⁴∞, ∞⁴0, 0 × ∞। এই 7টা আকারকে ম্যাথমেটিক্সে বলা হয় অনির্ণেয় আকার। এই 7টা আকারের ভ্যালু আপনি বের করতে পারেন না, এই 7টা আকারের ভ্যালু আপনি বের করতে পারেন না। এই 7টা আকারের জন্য লিমিট এক্সিস্ট করে, এই 7টা আকারের জন্য লিমিট এক্সিস্ট করে, বাকি কোনো আকারের জন্য লিমিট এক্সিস্ট করবে না। কথা কি ভাইয়া বুঝছি? 1 টু দি, এই যে দেখেন এই যে একটা কনফিউশন তৈরি হইতেছে। আপনি বললেন যে ভাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এইটা মানে হচ্ছে 1। আমি এটার সাথে ডিসএগ্রি করতেছি। কেমনে ডিসএগ্রি করতেছি? কারণ আমি আপনারে বললাম যে ভাই 1 এর পাওয়ার যাই দেন না কেন, 1 এর পাওয়ার যাই দেন না কেন অ্যান্সার 1 আসা উচিত। এখন আপনি আমার একটা কথা বলেন যে ভাই ইনফিনিটির ভ্যালু কত সেইটা কি আপনি জানেন? ধরেন আপনার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম, এই যে ছোট থাকতে আমাদের বাপ দাদা নানা নানি এরা হচ্ছে ছোটবেলায় ঈদে সালামি দিত না, তখন দেখবেন যে 10 টাকা পায়া কিন্তু অনেক শান্তি লাগতো, 10 টাকা পায়াও আমরা অনেক খুশি হয়ে যাইতাম, ঠিক আছে? কিন্তু এখন যদি 1000 টাকাও সালামি দেয় তারপরেও কি জিনিস ওই খুশিটা আর পাওয়া যায়? ওই খুশি তো আর পাওয়া যাইতেছে না। কারণ কি? কারণ তখন 10 টাকা আপনার কাছে অনেক টাকা ছিল, কিন্তু এখন কি 10 টাকার ভ্যালু আপনার কাছে অনেক টাকা আছে? নাই। সো এই ইনফিনিটি যেই ভ্যালুটা, এই ইনফিনিটির ভ্যালু কত সেইটা কি আপনি এক্স্যাক্টলি জানেন? এই ভ্যালুটা আমি কত বসাইতেছি, আপনার কাছে মনে হইতেছে যে ভাই 10 অনেক বড় একটা সংখ্যা, ঠিক আছে? সালমান এফ রহমানের কাছে 10,000 কোটি টাকাও কোনো সংখ্যা না, ঠিক আছে? সো এই ইনফিনিটির কি কোনো ডেফিনিট ভ্যালু পাওয়া পসিবল? ডেফিনিট ভ্যালু পাওয়া পসিবল না। ওর কাছে মনে করেন যে 10,000 কোটি টাকা আছে, ও দেখা যাবে যে 1 কোটি টাকা কারোর একটু চা নাস্তা খাওয়ার জন্য দিয়ে দিতেছে, ঠিক আছে? যে চা নাস্তা খায় নিচ্ছে 1 কোটি টাকা দিয়ে, ঠিক আছে? তো আপনার কাছে কিন্তু 1 কোটি টাকা পাইলে আপনি পুরো লাইফ সেট করে ফেলাইতে পারবেন। আর ওর কাছে 1 কোটি টাকা কিছুই না, ও দান খয়রাত করে দিতেছে। যে রাস্তাঘাট দিয়ে যাইতেছি, যে রাস্তাঘাটে হচ্ছে মানুষজন একটু বসে আছে, ওরে হচ্ছে দেখা একটু অসহায় মনে হইলো, ওরে 1 কোটি টাকা দান করে দিয়ে গেলাম, ঠিক আছে? ওর কাছে কিন্তু এটা কোনো কিছু যায় আসে না। সো এই যে ইনফিনিটির যেই ভ্যালু, ইনফিনিটির কি কোনো ডেফিনিট ভ্যালু আপনার জানা আছে যে ডেফিনিট ভ্যালুটা কত? না। এর জন্য এই আকারটাকে বলা হয় হচ্ছে অনির্ণেয় আকার। কথা কি বুঝছি? আচ্ছা, এইবারে আসেন লিমিটের ধারণা। হেডিং লিখবেন হচ্ছে লিমিটের ধারণা। লিমিটের ধারণা।
এইবার আমরা হচ্ছে আস্তে ধীরে মেইন জায়গার দিকে ঢুকতেছি যে লিমিট জিনিসটা আসলে কি প্রকাশ করে বা লিমিট দিয়ে আসলে কি বের করা হয়। আমাদের যে চ্যাপ্টার 9.1টা আছে, 9.1-এ পুরা জিনিসটাই হচ্ছে আমরা এই লিমিট নিয়ে আলাপ আলোচনা করব, ঠিক আছে। পুরা জিনিসটাই আলাপ আলোচনা করব কি নিয়ে, লিমিট নিয়ে, ঠিক আছে। তাহলে দেখেন, ধরেন আমি আপনারে বললাম যে ভাই আপনার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এই ফাংশনটার চেহারা মনে করেন এরকম। আমি যে কোনো একটা ফাংশন দেখলাম x² - 9 ডিভাইডেড বাই x - 3। ধরেন ফাংশনটার ভ্যালু হচ্ছে এরকম, ঠিক আছে। মনে করেন যে এরকম একটা ফাংশন আপনার কাছে দেওয়া আছে। কথা হচ্ছে ভাইয়া, আমি যদি আপনারে এক্স এর ভ্যালু এখানে বসাইতে বলি, এক্স এর যে কোনো ভ্যালু কিন্তু আপনি এখানে বসাইতে পারবেন। ধরেন এক্স এর ভ্যালু 1 বসাই দেন, এক্স এর ভ্যালু 1 বসাইলে একটা না একটা মান তো পাওয়া যাবে, তাই না? এক্স এর ভ্যালু 2 বসাইতে বললাম, এক্স এর ভ্যালু 2 বসাইলেও একটা না একটা মান পাওয়া যাবে। এক্স এর ভ্যালু 4 বসাইতে বললাম, তখনও কি এই ফাংশনের একটা মান পাবেন নাকি পাবেন না? পাবেন। আমি দেখেন টেকনিক্যালি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু 3 বসাইতে বলি নাই আপনাকে, এক্স এর ভ্যালু 3 বসাইতে বলি নাই। আসেন তো একটু চেক করি এক্স এর ভ্যালু 3 বসাইলে ঘটনা কি ঘটে ভাইয়া। দেখেন তো, এক্স এর ভ্যালু 3 বসাইলে জিনিসটা দেখতে কি এরকম হবে না? এক্স এর জায়গায় কত বসাই দিবেন? 3 বসাই দিবেন। এক্স এর জায়গায় যদি 3 বসাই, উপরে কি আসবে? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9। তাহলে উপরে কি ভাইয়া 9 - 9 আসতেছে না? আর নিচে কত আসতেছে? 3/3। তাহলে উপরেও 0 চলে আসতেছে, নিচেও কি চলে আসতেছে? 0 চলে আসতেছে। 0/0 এর ভ্যালু কি আপনি জানেন? জানেন না। তাইলে এখন কি একটা বিপদে পড়ে গেলাম না যে এক্স এর জায়গায় তো 3 বসানো যাইতেছে না, এক্স এর জায়গায় 3 বসানো যাইতেছে না। তাইলে এক্স এর ভ্যালু 3 হইলে ফাংশনের ভ্যালু কত সেটা কি আমি বের করতে পারবো? পারতেছি না। এখন আসেন একটা ছোট্ট এক্সাম্পল দেই। দেখবেন যে এই যে যখন ছেলেরা বিয়ে করতে যায়, ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে দুইটা জিনিস মানুষজন নর্মালি জিজ্ঞেস করে না। একটা হচ্ছে ছেলেদের ইনকাম, আর একটা হচ্ছে মেয়েদের বয়স, ঠিক আছে। আপনি মনে করেন আমার আইসা জিজ্ঞেস করলেন, বা ধর যে আমারে হচ্ছে পাত্রপক্ষ দেখতে আসছে, ঠিক আছে। নর্মালি এটা হয় না, তো আমি ধরে নিলাম যে আমারই পাত্রপক্ষ দেখতে আসছে, ঠিক আছে। তো আমারে যদি পাত্রপক্ষ দেখতে আসে, ও জিজ্ঞেস করলো যে বাবা তোমার ইনকাম কত, ঠিক আছে। তো এখন ছেলেদের ইনকাম জিজ্ঞেস করা, এটা যেহেতু বাংলাদেশে হচ্ছে একটু মানে ট্যাবু হিসাবে ধরা হয়, জিনিসটা হচ্ছে কেউ নর্মালি জিজ্ঞেস করতে চায় না, বা ছেলেরা হচ্ছে এটাতে একটু আনকমফোর্টেবল ফিল করে। তো আমি হচ্ছে ডিরেক্টলি ইনকাম জানাইলাম না, ঠিক আছে। ওকে একটা প্রেডিক্ট করতে পারবে না যে ইনকাম কত হইতে পারে। কেমনে প্রেডিক্ট করতে পারবে? ধরো আমার জিজ্ঞেস করলো যে তুমি কি করো, আমি বললাম যে আমি এই যে পোলাপান পড়াই, ঠিক আছে, বাচ্চা কাচ্চা পড়াই, ঠিক আছে। তো এখন উনি যেটা প্রেডিক্ট করতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে টোটাল ব্যাচ আছে কয়টা, ঠিক আছে। আমি বললাম যে ধর কথার কথা 10টা ব্যাচ আছে, ঠিক আছে। তো প্রত্যেক ব্যাচের থেকে ইনকাম হয় কত? ধরেন যে প্রত্যেক ব্যাচের ইনকাম তো সেম না, কোনো ব্যাচে স্টুডেন্ট বেশি, কোনো ব্যাচে স্টুডেন্ট কম। আমি বললাম যে এবারে যে প্রত্যেক ব্যাচে 20টা করে স্টুডেন্ট আছে, এবারে যে কি প্রত্যেক ব্যাচে 20টা করে স্টুডেন্ট থাকে, আপনাদের ব্যাচে কি 20 জন আছে? কোনোটাতে কম থাকে, কোনোটাতে বেশি থাকে, তাই না? আমি এভারেজ করে বললাম যে 20টা করে স্টুডেন্ট আছে। তো 20টা করে স্টুডেন্ট আছে, তুমি প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে কয় টাকা নাও? 1000 টাকা করে নেই, ঠিক আছে। ব্যাচ আছে কয়টা? 10টা, ঠিক আছে। তো 20টা স্টুডেন্ট, 10টা ব্যাচ, টোটাল স্টুডেন্ট কত হইলো? 200 স্টুডেন্টের কাছ থেকে যদি আমি 1000 টাকা নেই, তাহলে আমার এভারেজ ইনকাম কত হওয়া উচিত? 2 লাখ টাকা হওয়া উচিত, ঠিক আছে। এটা কি সব সময় থাকে? এই ইনকামটা কি সব সময় এক্সিস্ট করে? সব সময় তো এক্সিস্ট করে না। এটা কি আপ ডাউন করে না? আপ ডাউন করলেও ইনকামের ভ্যালুটা কি এইটার আশেপাশেই থাকে কিনা? ধরেন যে কোনো মাসে হয়তো আমার কাছে 200 স্টুডেন্ট আছে, পরের মাসেই তো যায় আর এটা 0 হয়ে যাবে না, তাই না? আজকে 200 আছে, কালকের থেকে আমার কাছে কেউ পড়তে আসতেছে না, ব্যাপারটা তো আর এরকম হবে না, তাই না? এটা হয়তো ড্রপ করতে পারে, ড্রপ করতেও একটা সময় লাগবে। হুট করে আজকে আমি যাই ঘুমাইলাম, কালকে সকালে ঘুমের থেকে উঠে দেখলাম যে তোরা কেউই নাই, ঠিক আছে। এটা তো আর হওয়া পসিবল না, তাই না? সো যেটা হইতে পারে যে ড্রপ যদি করেও ড্রপ করতে সময় লাগবে, তাই না? সো ও কিন্তু একটা মোটামুটি প্রেডিক্ট করে নিতে পারলো যে ইনকাম কতর কাছাকাছি, 2 লাখ টাকা কাছাকাছি। এক্সাক্ট ভ্যালু কিন্তু সে জানে না, কিন্তু 2 লাখ টাকার কাছাকাছি হবে সেটা সে প্রেডিক্ট করতে পারতেছে। এরপরে আসেন, আপনারা দেখবেন এই যে এখানে ছেলে যারা যারা আছেন বা মেয়েদের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে আপনারা যখন একটু বড় হবেন, বাসার থেকে ধরেন যে মেয়ে দেখতেছে বিয়ে শাদী করার জন্য, ঠিক আছে। সো তখন দেখবেন যে আয়শা ডিরেক্ট কখনো মেয়ের বয়স জিজ্ঞেস করে না, ডিরেক্ট কখনো মেয়ের বয়স জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে যে এইচএসসি ব্যাচ কত বা এসএসসি ব্যাচ কত, ঠিক আছে। কেন এটা জিজ্ঞেস করে বলেন তো? কারণ হচ্ছে বয়সটা যেন প্রেডিক্ট করতে পারে, বয়সটা যেন প্রেডিক্ট করতে পারে। যেমন আমি যদি এটা ধরে নেই যে আপনি মোটামুটি 18 বছরের আশেপাশে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে পোলাপান হচ্ছে এইচএসসি পরীক্ষা দেয় 18 বছরের আশেপাশে, ঠিক আছে। তো 18 বছরের আশেপাশে যদি এইচএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দিবে কবে? 16 বছরের আশেপাশে, ঠিক আছে। তো আপনার এইচএসসি ব্যাচ, ধরেন যে আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 19,
ঠিক আছে, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 19, তো আপনি 19-এর সাথে 18 যোগ করলে প্লাস মাইনাস একটা ভ্যালু পাবেন, অ্যাকুরেট ভ্যালু আপনি পাবেন না। অ্যাকুরেট ভ্যালু আমি যতদিন পর্যন্ত জন্ম সাল না বলতেছি যে এত সালের এত তারিখে আমার জন্ম, ততদিন পর্যন্ত কি আপনি অ্যাকুরেট ভ্যালু বের করতে পারবেন না। সো আপনি মোটামুটি একটা জিনিস প্রেডিক্ট করতে পারবেন। ধরেন আপনারা পরীক্ষা দিবেন কবে? আপনারা পরীক্ষা দিবেন হচ্ছে এইচএসসি 26-এ, ঠিক আছে। তো এইচএসসি 26-এ যদি পরীক্ষা দেন, ওইটার সাথে হচ্ছে আমি যদি আপনার বয়স বের করতে চাই, ওইটার থেকে বের করা পসিবল কিনা, প্রেডিক্ট করা পসিবল। সো এই জিনিসটাই আসলে করা হয়। কিন্তু এর মধ্যে কথা আছে, সেটা হচ্ছে যে ভাই এরকম তো হইতেই পারে যে মেয়ে হচ্ছে কোনো কারণে ফেল করছে, ঠিক আছে, এরকম হইতেই পারে যে কোনো একটা ক্লাসে ধরেন এসএসসি পরীক্ষা 3বার দিয়ে সে পাস করছে, ঠিক আছে। তো তখন কি আর বয়সটা অ্যাকুরেটলি গেস করা পসিবল? অ্যাকুরেটলি তো গেস করা পসিবল না, 3 বছরের তো গ্যাপ হয়ে যাইতেছে, ঠিক আছে। আবার এরকমও হইতে পারে যে মেয়ে কোনো কারণে আগে পড়াশোনা শুরু করছে, ঠিক আছে, এটাও তো হইতে পারে যে ওর পড়াশোনা শুরু করার কথা ধর যে 8 বছর বয়স থেকে, ঠিক আছে, ও 5 বছর বয়স থেকে হচ্ছে পড়াশোনা শুরু করে দিছে, এরকমও হইতে পারে না? তাহলে এখানেও কি একটা বয়সের গ্যাপ রয়ে যাইতেছে না? সো আপনি কি বয়সটা অ্যাকুরেটলি গেস করতে পারতেছেন? অ্যাকুরেটলি গেস করতে পারতেছেন না, কিন্তু আইডিয়া করতে পারতেছেন। এখানে আমরা ওই কাজটাই করব। আসেন একটা কাজ করি, একটা ছক বানাই। একটা ছক বানান এরকম। এই ছকের থেকে আমরা হচ্ছে একটা ডিসিশনে আসবো। দেখেন এখানে আমি বসাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু বসাইলে আমি আউটপুট হিসেবে কিসের ভ্যালু পাবো বলেন তো? ফাংশন অফ এক্স এর ভ্যালু, তাই না? আমি যদি এক্স এর ভ্যালু বসাই, আউটপুট হিসেবে কিসের ভ্যালু পাওয়া যাবে? আউটপুট হিসেবে ফাংশন অফ এক্স এর ভ্যালু পাওয়া যাবে। এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন বলেন আপনি এক্স এর মান কত বসাইতে চাইতেছিলেন ভাইয়া? 3 বসাইতে চাইতেছিলেন। 3 বসানোর পরে জিনিসটা কি অনির্ণেয় হয়ে যাইতেছে না? আপনি এখন একটা কাজ করেন, 3-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু বসান। 3-এর কাছাকাছি, সবার হাতে ক্যালকুলেটর আছে না? বেঞ্চে একটা করে থাকলেও হবে। 3-এর কাছাকাছি দেখেন তো ভাইয়া, 2.99 এই ভ্যালুটা 3-এর কাছাকাছি কিনা? 2.99 এই ভ্যালুটা 3-এর কাছাকাছি। আপনি কি করবেন? এই জায়গায় 2.99 এর হোল স্কয়ার বসাবেন, -9, নিচে আছে 2.99 - 3। একটু ভ্যালু বসায় চেক করেন তো ভাইয়া, এই ভ্যালুটা আসবে 5.99। কথা ঠিক আছে? এক্স এর ভ্যালু যদি 2.99 বসাই, ফাংশনের ভ্যালুটা কার কাছাকাছি, মানে ফাংশনের ভ্যালুটা কত আসতেছে? 5.99। আচ্ছা, এবার আমাকে বলেন যদি আমি এক্স এর ভ্যালুটা 3-এর চেয়ে একটু বেশি বসাই, 3.01 বসাইলাম। আগের বার কি করছিলাম? 3-এর চেয়ে কম বসাইছি। এবার কি করছি? 3-এর চেয়ে বেশি বসাইছি। সো 3-এর চেয়ে বেশি বসানোর পরে দেখেন তো ভাইয়া ফাংশনের ভ্যালুটা 6.01 আসে কিনা? ঠিক আছে, আপনাদের হাতে কিন্তু ক্যালকুলেটর আছে, আপনারাই কিন্তু দেখতে পারতেছেন যে ফাংশনের ভ্যালু কত আসতেছে। আচ্ছা, এইটুকুতে তো কারো কোনো ঝামেলা নাই, এইটুকু বুঝছেন ঠিকঠাক মতো? আচ্ছা, এইটুকু বুঝা ফেলাইলে আপনারা লিমিটও বুঝা ফেলাইছেন, দেখেন ভাইয়া আমি কি এক্স এর ভ্যালু 3 বসাইতে পারতেছিলাম? 3 তো বসাইতে পারতেছিলাম না। 3 বসাইলে ফাংশনটা কি হয়ে যাইতেছিল? অনির্ণেয় হয়ে যাইতেছিল। কিন্তু দেখেন তো এক্স এর ভ্যালু যদি আমি 3-এর কাছাকাছি বসাই, ফাংশনটার ভ্যালু 6-এর কাছাকাছি আসছে কিনা? এটা বলা যায় কিনা দেখেন তো। এক্স এর ভ্যালু আমি 3-এর চেয়ে যতটুকু কম বসাইছিলাম, ফাংশনের ভ্যালু কি 6-এর চেয়ে ঠিক ততটুকুই কম আসছে কিনা? 3-এর চেয়ে কতটুকু কম বসাইছেন? 0.01 কম বসাইছেন। দেখেন তো ফাংশনের ভ্যালু 6-এর চেয়ে 0.01 কম আসছে কিনা? কম আসছে। এরপরে খেয়াল করেন 3-এর চেয়ে যতটুকু বেশি বসাইছেন, ফাংশনের ভ্যালু 6-এর চেয়ে ঠিক ততটুকুই বেশি আসছে কিনা? 3-এর চেয়ে যতটুকু বেশি বসাইছি, ফাংশনের ভ্যালু 6-এর চেয়ে ঠিক ততটুকুই কি আসছে? বেশি আসছে। আমি তাইলে এই ডিসিশনে আসতে পারি কিনা যে যদি আমি এক্স এর ভ্যালু 3 বসাইতে পারতাম, ফাংশনের ভ্যালু তাইলে 6 আসতো? কথা কি বুঝছি? যদি পারতাম, পারি না সেটা আলাদা কথা। যদি পারতাম তাইলে ফাংশনের ভ্যালু কত আসতো? 6 আসতো। ঠিক আছে, যেমন ধরেন আপনি আইসা আমার কাছে বললেন যে ভাই আপনার তো হচ্ছে মোটামুটি পড়াশোনা শেষের দিকে, এখন চাকরি বাকরির প্ল্যান কি? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে চাকরি বাকরির জন্য চিন্তা ভাবনা করতেছি। তো ধরেন কয়েকদিন পরে এই যে পড়াশোনা শেষ হইলো, শেষ হওয়ার পরে আমি মনে করেন গেলাম হচ্ছে কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে। ঠিক আছে, কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ দিয়ে মন টন খারাপ করে তোদের সাথে আবার দেখা হইলো, কারোর সাথে আমার দেখা হইলো। ঠিক আছে, তো দেখা হওয়ার পরে তুই আবার জিজ্ঞেস করলি যে ভাই ইন্টারভিউ দিতে গেছিলেন, কি অবস্থা, কেমন কি ইয়া হইলো? তো মন মেজাজ খারাপ দেখা আপনিও বুঝতেছেন যে ভাই আসলে মানে চাকরিটা হয় নাই। সো আমি তোরে বললাম যে চাকরি তো হয় নাই,
তো পরে তুই আমার জিজ্ঞেস করলি যে ভাই তাহলে চাকরি হইলে কয় টাকা বেতন পাইতাম, ঠিক আছে। আমি বললাম যে চাকরি যদি হইতো তাইলে হয়তো ৮০,০০০ টাকা বেতন পাইতাম, ঠিক আছে। দেখেন চাকরি কি হইছে? হয় নাই। হইলে বেতন পাইতাম কত? ৮০,০০০। হইলে বেতন পাইতাম ৮০,০০০। দেখেন তো এক্স এর ভ্যালু ৩ কি বসাইতে পারতেছেন না। ৩ যদি বসাইতে পারতেন তাইলে ফাংশনের ভ্যালু কত আসতো? ৬, ঠিক আছে। যদি ৩ বসাইতে পারতাম তাইলে ফাংশনের ভ্যালু কত আসতো? ৬ আসতো, ঠিক আছে। এই কাজটাই লিমিট করে, এই কাজটাই করে হচ্ছে একটা অপারেটর, যেটারে আমরা বলি হচ্ছে লিমিট। জিনিসটারে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 3, দেখেন একটা তীর চিহ্ন দিয়ে 3 লেখা হইতেছে। তীর চিহ্ন মানে কি? দেখেন যখন আপনি ইকুয়াল সাইন দিতেছেন, ইকুয়াল মানে কি? এক্স এর জায়গায় 3ই বসাইতেছেন, ঠিক আছে। যখন আপনি এই যে তীর চিহ্ন দিবেন, এটারে ইংলিশে বলে হচ্ছে টেন্ডস টু মানে হচ্ছে ভাইয়া কাছাকাছি। টেন্ডস টু মানে কি? কাছাকাছি, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি হয় তাইলে সেই ক্ষেত্রে এই যে একটা ফাংশন ছিল, ফাংশনটা কত যেন ছিল ভাইয়া? ফাংশনটা ছিল x² - 9 ডিভাইডেড বাই x - 3। এইটার ভ্যালু তখন কার কাছাকাছি হইতো? 6 এর কাছাকাছি, ঠিক আছে। এইটার ভ্যালু তখন হইতো 6 এর কাছাকাছি, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের লিমিটের কাজ, কথা বুঝছি, ঠিক আছে। নরমালি আপনাদের যখন হচ্ছে কলেজে পড়াবে, কলেজে দেখবেন যে শুরুই করতেছে লিমিট কোন জায়গা থেকে, আপনি কোনো খোঁজ খবরই পাবেন না, ঠিক আছে। অসংজ্ঞায়িত অনির্ণয় আকার যদি আপনি না চিনেন তাহলে লিমিট কোন জায়গায় এক্সিস্ট করবে, লিমিট কোন জায়গায় এক্সিস্ট করবে না, এই জিনিসটাই কিন্তু আপনি বুঝবেন, ঠিক আছে। এখন কি এই জিনিসটুকু ক্লিয়ার কিনা? এই জিনিসটুকুতে কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে আসেন এইটার জেনারেল ফরম্যাটটা আমরা একটু লেখা ফেলাই। এইটার জিএফ দেখেন, ধরেন কোনো একটা ফাংশন আপনার কাছে আছে, সেই ফাংশনটা অনির্ণেয় আকারে আছে, ঠিক আছে। সেই ফাংশনটা কি আকারে আছে? অনির্ণেয় আকারে, ঠিক আছে। ফাংশনটা আছে হচ্ছে অনির্ণেয় আকারে। সো এক্স এর মান এ হইলে ফাংশনটার ভ্যালু অনির্ণেয় হয়ে যায়। এক্স এর মান যদি এ বসান তাহলে ফাংশনের ভ্যালু কি আসবে? অনির্ণেয়। তাহলে আমি কি এক্স এর মান এ বসাইতে পারবো না। কিন্তু এর কাছাকাছি বসাইতে পারবো কিনা বলেন তো ভাইয়া? এর কাছাকাছি বসাইতে পারবো। এর কাছাকাছি বসাইলে ধরেন ওই ফাংশনের মান আসে হচ্ছে এল, এর কাছাকাছি বসাইলে ওই ফাংশনের মান কত আসে? এল, ঠিক আছে। যেমন এখানে এক্স এর মান 3 বসাইলে ফাংশনের ভ্যালু কি হয়ে যাইতেছিল? অনির্ণেয়। কিন্তু 3 এর কাছাকাছি বসাইলে ফাংশনের ভ্যালু কত আসতেছিল? 6, ঠিক আছে। 3 এর কাছাকাছি বসাইলে ফাংশনের ভ্যালু আসতেছিল 6। লিমিটের কাজই হচ্ছে এটা। লিমিট আপনারে কি খুঁজে বাইর করতে হেল্প করে? লিমিট আপনারে হেল্প করে হচ্ছে ভ্যালু কত হবে সেইটা গেস করতে, ভ্যালু কত হবে সেটা খুঁজে বাইর করতে, বা ভ্যালু কত হবে সেটা গেস করতে হেল্প করে হচ্ছে লিমিট, কথা বুঝছি। লিমিটের বাংলা কি? লিমিটের বাংলা হচ্ছে সীমা, ঠিক আছে। সবকিছুরই একটা সীমা থাকা দরকার। সো সেই সীমাটাই আমরা এখানে খুঁজে বাইর করবো যে ফাংশনটার সীমা কত, ঠিক আছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলে হচ্ছে লিমিটিং ভ্যালু, এই ভ্যালুটাকে বলে হচ্ছে লিমিটিং ভ্যালু। আপনি ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়ছিলেন লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। লিমিটিং বিক্রিয়ক কি? যেটা আগে শেষ হয়ে যায়, ওটারে আমরা বলি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ভ্যালু, এই ভ্যালুটাকে বলি হচ্ছে লিমিটিং ভ্যালু, কথা বুঝছি। ওকে, এবার আসেন হেডিং লেখেন লিমিট সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখানে আমরা টোটাল কয়েকটা টাইপ শিখবো, দেখবেন যে এখানে অনেকগুলা টাইপ আছে, অনেকগুলা জেনারেল ফরম্যাট আছে, অনেক কিছু আছে। মানে লিমিটের চ্যাপ্টারটাই নিজে এত বড় যে লিমিট শেষ করতেই আসলে আমাদের অনেক টাইম লেগে যায়, যদি বুঝা শেষ করি, ঠিক আছে। যদি বুঝা শেষ করি তাহলে লিমিট শেষ করতেই আমাদের আসলে অনেকটুকু টাইম লেগে যাবে। তো লিমিট সংক্রান্ত গাণিতিক সমস্যা টাইপ 1 এ লিখবেন হচ্ছে সরাসরি মান নির্ণয়। টাইপ 1 হচ্ছে সরাসরি মান নির্ণয়। আচ্ছা, এই টাইপটার থেকে রিসেন্ট টাইমে পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে, এই টাইপটার থেকে অনেক প্রশ্ন আসছে। সো আমরা প্রথমে একটা কোশ্চেন একটু করাই দিতেছি, পরের কোশ্চেনটা আপনাদের করতে দিব, ঠিক আছে। প্রথমে একটা প্রশ্ন একটু করতে দিতেছি, পরের প্রশ্নটা আপনাদের করতে দিব। দেখেন কি বলছে, আপনার কাছে এই একটা লিমিটের ভ্যালু জানতে চাইতেছে, আপনার কাছে জানতে চাইতেছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই কত আছে? cos x, ঠিক আছে। আচ্ছা, লিমিটের যাবতীয় যে কোনো অঙ্ক আসলে আপনার কাজ হচ্ছে ভাইয়া আগে x এর ভ্যালুটা বসাই দিয়ে চেক করা। দেখেন তো x টেন্ডস টু কত বলা আছে? 0, x টেন্ডস টু বলা আছে হচ্ছে 0, তার মানে x এর মান কার কাছাকাছি?
জিরো এর কাছাকাছি, এক্স এর মান হচ্ছে জিরো এর কাছাকাছি। তো আপনি যেই কাজটা করেন সেটা হচ্ছে এক্স এর জায়গায় ডিরেক্ট জিরো বসায় দেন। দেখেন তো ভাইয়া, এক্স এর জায়গায় যদি জিরো বসায় দেন তাইলে জিনিসটার চেহারা দেখতে এরকম আসবে কিনা, e টু দি পাওয়ার cos 0 ডিভাইডেড বাই cos 0, তাই না? cos 0 এর ভ্যালু মুখস্থ আছে, cos 0 এর ভ্যালু কত 1। তার মানে উপরে দেখেন তো ভাইয়া e টু দি পাওয়ার 1, নিচে ডিভাইডেড বাই 1 থাকতেছে কিনা। e টু দি পাওয়ার 1 মানে কত, যে কোনো কিছুর পাওয়ার 1 হইলে সেটা কত হয়ে যায়, ওই সংখ্যাটাই হয়ে যায়। e টু দি পাওয়ার 1 মানে কত হবে e, নিচে 1 থাকা যেই কথা, না থাকা কি একই কথা না? তাহলে e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 এটাকে আপনি e লিখতে পারবেন কিনা? পারবো, ঠিক আছে। তাহলে লিমিটের যাবতীয় যা অঙ্ক আছে, লিমিটের অঙ্ক পাইলেই আমরা কি চেষ্টা করব, আমরা চেষ্টা করব এক্স এর যেই ভ্যালুটা টেন্ড করতে বলতেছে, যেই ভ্যালুর কাছাকাছি যাইতে বলতেছে, আপনি আগে ওই ভ্যালুটা বসায় দেন। যদি অনির্ণেয় কোনো আকার না আসে তাহলে বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন, ঠিক আছে। যদি অনির্ণেয় আকার না আসে, কারণ একবারে অ্যান্সার মিলে গেছে, একবারে অ্যান্সার মিলে গেছে, এর চেয়ে সহজ জিনিস তো আর কিছু হইতে পারে না, ডিরেক্ট জাস্ট ভ্যালু বসাই দিছি। কথা ঠিক আছে? বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, ওকে। এবার আসেন তাহলে এই টাইপেরই আরেকটা অঙ্ক আপনাদের একটু করতে দিই। এই টাইপেরই ধরেন আরেকটা অঙ্ক একটু করতে দিতেছি। ধরেন এরকম কিছু দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার tan x, লিমিট x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার tan x। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার tan x। আচ্ছা, অঙ্ক দেখাই আপনাদের আগে কি বলতে বলছিলাম ভাইয়া, আগে x এর ভ্যালু বসায় দেখতে বলছিলাম, তাই না? অঙ্ক পাইলেই বলছিলাম যে আগে x এর ভ্যালু বসায় দেখেন। আগে একটু x এর ভ্যালুটা বসায় দেখেন তো ভাইয়া, x এর ভ্যালু কত বসাইতে, মানে x এর ভ্যালু কার কাছাকাছি, 0 এর কাছাকাছি। আপনি এক কাজ করেন, x এর ভ্যালু 0 বসায় দেন, sec 0 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, tan 0, তাই না? sec 0 মানে কত, sec 0 মানে কি ভাইয়া 1 বাই cos 0 না? sec 0 এটার মানে কি 1 বাই cos 0, cos 0 এর ভ্যালু কত 1, তাহলে 1 বাই 1 করলে কত থাকে, আলটিমেটলি 1ই থাকে। তাহলে আমি কি এই কথা বলতে পারি কিনা যে sec 0 এর ভ্যালু হচ্ছে 1, sec 0 এর ভ্যালু কত 1, tan 0 এর ভ্যালু কত, tan 0 এর ভ্যালু হচ্ছে 0, তাই না? tan 0 এর ভ্যালু হচ্ছে 0। এখন বলেন তো ভাইয়া 1 টু দি পাওয়ার 0 মানে কত, 1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই জিনিসটুকুর অ্যান্সার কত আসবে, এই জিনিসটুকুর লিমিটিং ভ্যালু হচ্ছে 1। কঠিন কোনো কিছু, সহজ না একেবারেই, যে আমি জাস্ট মান বসাই দিতেছি, জাস্ট মান বসায় চেক করতেছি যে মান বসায় চেক করলে অ্যান্সার আসে কিনা। যদি অনির্ণেয় আকার না আসে, যেমন অলরেডি আপনাদের কিন্তু 4 রাকাত নফল নামাজ পড়ে ফেলানো উচিত, না? কারণ প্রথম অঙ্কের অ্যান্সারও ডিরেক্ট মান বসায় দেওয়ার কারণে মিলে গেছে, পরেরটারও ডিরেক্ট মান বসায় দেওয়ার কারণে মিলে গেছে। তাহলে দেখি আসেন আরেকটা একটু করতে দেই, এটা দেখি আসেন মিলে কিনা। দেখেন, লিমিট x টেন্ডস টু পাই, x টেন্ডস টু পাই sin x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু পাই sin x ডিভাইডেড বাই x। ঠিক আছে, তাহলে এই যে বাসায় যখন যাবেন মাগরিবের নামাজের সাথে আরো কয় রাকাত নফল নামাজ পড়বেন, মাগরিবের নামাজ 5 রাকাত, আরো 6 রাকাত নফল নামাজ পড়বেন, ঠিক আছে? বাসায় যায় আরো 6 রাকাত নফল নামাজ পড়বেন। দেখেন x এর ভ্যালু এখানে কত বসাইতে বলতেছে ভাইয়া, মানে x এর ভ্যালুটা কার কাছাকাছি, পাই এর কাছাকাছি, তাই না? x এর ভ্যালুটা হচ্ছে পাই এর কাছাকাছি। তাহলে আসেন আমি এক কাজ করি, x এর জায়গায় পাই বসাই দিয়া চেক করি। x এর জায়গায় যদি পাই বসাই দিয়া চেক করি তাহলে জিনিসটা দেখতে এরকম কিনা, sin পাই ডিভাইডেড বাই পাই, জিনিসটা দেখতে এরকম হয়, sin পাই ডিভাইডেড বাই পাই। এখন বলেন তো ভাইয়া sin পাই এর ভ্যালু কত, sin 180 ডিগ্রি ভ্যালু কত, 0, আর নিচে তো পাই আছেই, তাই না? উপরে sin পাই এর ভ্যালু হচ্ছে 0 আর নিচে কত আছে, নিচে তো পাই আছে। এখন উপরে 0 আছে, নিচে কি আর 0 আসছে, নিচে তো একটা পূর্ণ সংখ্যা, মানে একটা অমূলদ সংখ্যা আসছে, সেটা আলাদা হিসাব, কিন্তু নিচে তো কোনো না কোনো একটা সংখ্যা আসছে, তাই না? পাই এর ভ্যালু কত 3.14, 0 কে আপনি যাই দিয়ে ভাগ করেন না কেন অ্যান্সার কত, 0, 0 কে যাই দিয়ে ভাগ করব অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 0। কথা কি বুঝছি? তাহলে কয় রাকাত, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি তো ক্যালকুলেটরটারে ভাইয়া রেডিয়ান মুডে নিতে হবে,
ক্যালকুলেটরটাকে রেডিয়ান মুডে না নিয়ে আপনি যদি পাই ইনপুট দেন তাহলে তো পাই এর ভ্যালু 3.14 হিসাব করবে। ও তো এখন আছে কোন মুডে? এখন কি ডিগ্রি মুডে আছে না? এখন তো আছে ডিগ্রি মুডে। আপনি রেডিয়ান মুডে নেন, শিফট চাইপা মুড চাপেন, ঠিক আছে? বা হচ্ছে সাইন 180 ইনপুট দেন, ঠিক আছে? দুইটার যে কোনো একটা, সাইন 180 ইনপুট দেন অথবা রেডিয়ান মুডে নিয়ে সাইন পাই ইনপুট দেন। কথা বুঝছি? ওকে, সো এই গেল হচ্ছে আমাদের টাইপ 1 সরাসরি মান নির্ণয়। এবার আসেন টাইপ 2। ও টাইপ 1 এর হচ্ছে স্লাইড মনে হয় রিপিট হয়ে গেছে। আচ্ছা, আসেন টাইপ 2। টাইপ 2 এর নাম হচ্ছে ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ। ব্র্যাকেট দিয়ে লিখবেন, এটার আমার দেওয়া একটা নাম আছে, আমি এটারে আদর করে ডাকি হচ্ছে কাটাকাটি মেথড। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ। এটা যদি আপনি গণিতের ভাষায় বলেন তাহলে উৎপাদকে বিশ্লেষণ। এখন ভালোবাসার তো আসলে কোনো ভাষা হয় না, তাই না? সো আমি এটারে ভালোবাসা ডাকি হচ্ছে কাটাকাটি মেথড। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখন অঙ্ক দেখা চিনবো কেমনে যে ভাই এটা আসলে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে বা কাটাকাটি মেথডে অঙ্কটা করা লাগবে? কেমনে চিনবো? অঙ্ক চেনার উপায় হচ্ছে ভাইয়া, অঙ্কগুলা সবসময় বহুপদী বাই বহুপদী এই ফরম্যাটে থাকবে। অঙ্ক থাকবে সবসময় কোন ফরম্যাটে? বহুপদী ডিভাইডেড বাই বহুপদী। অঙ্ক থাকবে সবসময় বহুপদী ডিভাইডেড বাই বহুপদী। আপনাদের বহুপদীর ডেফিনেশন পড়াইছিলাম, মনে আছে? অনেকগুলা পদ থাকলে সেটারে কি বহুপদী বলে? অনেকগুলা পদ থাকলে সেটারে বহুপদী বলে না। বহুপদী কাকে বলে? চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইলে সেটারে বহুপদী বলে। চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন তো উপরে যে চলক আছে, চলককে রিয়েল লাইফে হোক বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হোক, চলক সবসময় এক্স, ঠিক আছে? মানে আপনার লাইফে খালি একটা জিনিসই চেঞ্জ হইতে থাকবে, বাদ বাকি সবকিছু কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তো চলক হচ্ছে এক্স। দেখেন তো এক্স এর পাওয়ার কি পূর্ণ সংখ্যা আছে কিনা? আছে। নিচেও দেখেন তো এক্স এর পাওয়ার পূর্ণ সংখ্যা আছে কিনা? এখানে তো মনে মনে একটা x টু দি পাওয়ার 0 আছে, তাই না? চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকলে সেটারে কি বলে? বহুপদী। দেখেন তো ভাইয়া এই অঙ্কটা বহুপদী বাই বহুপদী ফরম্যাটে আছে কিনা? আছে। আপনি এক কাজ করেন, x এর জায়গায় কত বসাইতে বলছে? 3, তাই না? আগের টাইপে তো এটাই শিখে আসছেন যে সরাসরি মান নির্ণয়। সরাসরি মান নির্ণয়ের মধ্যে আমার কি করা লাগে? x এর ভ্যালুটা জাস্ট বসায় দেওয়া লাগে, তাই না? সরাসরি মান নির্ণয়ের মধ্যে x এর ভ্যালুটা জাস্ট বসায় দেওয়া লাগে। দেখেন তো ভাইয়া এই অঙ্কের মধ্যে আমি যদি x এর ভ্যালু 3 বসাই দেই, এটার মধ্যে যদি আমি x এর ভ্যালু 3 বসাই দেই, উপরে কি 3 স্কয়ার মানে 9 আসবে না? 9 মাইনাস 9 মানে কত? 0। আর নিচে কত আসবে? দেখেন তো 3 স্কয়ার মানে 9, 9 আর 6 যোগ করলে কত হয়? 15। আর এখানে দেখেন তো মাইনাস 15 থাকবে না? 15 মাইনাস 15 মানে কত? 0, তাই না? তাহলে x এর ভ্যালু 3 বসাই দিলে ফাংশনটা কি 0/0 ফরম্যাটে চলে যাইতেছে না? ফাংশনটা কোন ফরম্যাটে চলে যাইতেছে? 0/0। তাহলে আমি কি এখানে সরাসরি x এর মান বসাইতে পারবো? পারবো না। একটু কাহিনী করে x এর মান বসাইতে হবে। আসেন কাহিনীটা করি। দেখেন তো ভাইয়া উপরে যেই বহুপদীটা আছে, এই বহুপদীটাকে আমি চাইলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো নাকি পারবো না? উপরেরটাতে তো ডিরেক্ট ফর্মুলা চোখে পড়তেছে যে উপরেরটারে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসবে? x + 3 * x - 3। নিচেরটারে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসে বলেন তো? নিচেরটারে মিডল টার্ম করতে পারবেন না, অথবা ক্যালকুলেটর দিয়েও আপনি চাইলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন। সো নিচেরটারে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে হচ্ছে x - 3 * x - 2। x - 3 * x - 2। ঠিক আছে, কি করলাম ভাইয়া বলেন? উপরেরটাকেও উৎপাদকে বিশ্লেষণ করছি, নিচেরটাকেও কি করছি? উৎপাদকে বিশ্লেষণ করছি। এই উৎপাদকে বিশ্লেষণ করা শানে নজুল কি বলেন তো? কেন উৎপাদকে বিশ্লেষণ করছি? কাটাকাটি যায়, তাই না? এর জন্যই এই টাইপের নাম হচ্ছে কাটাকাটি মেথড। ঠিক আছে, এর জন্যই টাইপের নাম হচ্ছে কাটাকাটি মেথড। তাহলে দেখেন কে কে কাটে? x - 3 আর x - 3 কাটে, তাহলে কে কে থাকলো মাঠে? উপরে থাকতেছে হচ্ছে ভাইয়া, উপরে থাকতেছে x + 3, নিচে কত থাকতেছে? x - 2। কোন আপত্তি আছে? এখন দেখেন তো x এর জায়গায় 3 বসাইলে কোনো দুর্ঘটনা ঘটে কিনা? আসেন একটু চেক করি। এখন যদি আমি x এর জায়গায় 3 বসাই দেই তাইলে তো আর কোনো দুর্ঘটনা ঘটতেছে না। দেখেন উপরে বসবে 3 + 3, নিচে বসবে কত? 3 - 2। এখন তো x এর জায়গায় 3 বসাইলে কোনো দুর্ঘটনা ঘটতেছে না। যেই গিভেন ফাংশন আমার কাছে ছিল, যেই ফাংশনটা আমার কাছে দেওয়া ছিল, ওই জায়গায় যদি আমি x এর জায়গায় 3 বসাই দিতাম তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাইতেছিল। উপরেও 0 চলে আসতেছিল, নিচেও কি চলে আসতেছিল? 0 চলে আসতেছিল। কিন্তু কাটাকাটি করার পরে আমি যেই ফাংশনটুকু পাইছি সেখানে যদি আমি x এর ভ্যালু 3 বসাই তাহলে কি তখন আর কোনো দুর্ঘটনা ঘটতেছে? উপরে কি দেখেন তো 0 আসতেছে, উপরে 3 আর 3 যোগ করলে কত হয়? 6, আর 7,
3 আর 3 যোগ করলে 6, আর নিচে 3 - 2 করলে কত হয় 1। তাহলে 6/1 মানে কত ভাইয়া 6। আচ্ছা ভাই, এটা যদি বহুপদী নিয়মে সলভ করি তাহলে একটা বাদ যাচ্ছে না? বহুপদীর নিয়মে সলভ করলে, আচ্ছা কাহিনী হচ্ছে যে এটা তো আমি সলভ করতেছি না, এটা কি আমার ইকুয়েশন সলভ করা লাগতেছে? এটা তো ইকুয়েশন সলভিং না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটু একটা জিনিস চেক করে দেখেন, এক্স এর মান কিন্তু আমি 3 বসাইতেছি না এই লাইনে, এই লাইনে কিন্তু এক্স এর মান 3 না। এক্স এর মান যদি 3 হয় তাহলে উপর নিচের থেকে আপনি x - 3 কাটতে পারবেন না। কাটাকাটি করা মানে কি ভাগ করা না? ঠিক আছে, আপনি যদি এক্স এর মান 3 চিন্তা করেন, এক্স এর মান 3 চিন্তা করলে কিন্তু আপনি এই দুইটা উৎপাদক কাটতে পারেন না, কারণ এইটার ভ্যালুও 0, এইটার ভ্যালুও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এর জন্য আমরা এটাতে বহুপদীর নিয়মে সলভ করতে যাব না। ঠিক আছে, আর এটা তো আমাদের সলভ করার অঙ্কও না, এটাতে তো আবার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। এখন লিমিটের তো একটা সীমাবদ্ধতা আছে, লিমিটের কথা তো আমি বলেই দিছি যে লিমিট কখনোই অ্যাকুরেট ভ্যালু বের করতে পারে না। লিমিট যেই কাজটা করছে সেটা হচ্ছে এরকম যে ভাই এই ফাংশনের মধ্যে আপনি তো এক্স এর ভ্যালু বসাইতে পারতেছিলেন না, এই ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু বসানো যাইতেছিল না। যদি বসাইতে পারতাম তাইলে ফাংশনের ভ্যালু কত আসতো 6 আসতো। কথা বুঝছি? যদি বসাইতে পারতাম তাইলে ফাংশনের ভ্যালু 6 আসতো। আমরা তো ক্লাসের শুরুতেই এই জিনিস ডিক্লেয়ার করে আসছি যে লিমিটের কাজই হচ্ছে এটা, ও ফাংশনের ভ্যালু ডিরেক্ট বের করতে পারে না, ও অ্যাপ্রক্সিমেশন দেয় যে যদি বসাইতে পারতাম তাইলে অ্যান্সার এইটা হইতো। ওই যে আমি যদি চাকরি পাইতাম তাইলে বেতন কত হইতো 80,000। ঠিক আছে, চাকরি তো পাইনি, চাকরি না পাইলে কি আর বেতন আসবে? আচ্ছা এবার তাইলে হচ্ছে আমার পরেরটা একটু করে দেন তো, এবার তাইলে ভাইয়া পরেরটা করে দেন। পরে দেখেন এখানেও একটা বহুপদী বাই বহুপদী, এই ফরম্যাটে একটা লিমিটের ম্যাথ দেওয়া আছে, এটার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। মানে এই ফরম্যাটে একটা ফাংশন দেওয়া আছে, এইটার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। দেখেন কি আছে, লিমিট x টেন্ডস টু 3, উপরে আছে হচ্ছে 2x² প্লাস x মাইনাস 3, নিচে আছে হচ্ছে 3x² মাইনাস 4x প্লাস 1। হ্যাঁ, আপনি একটা কাজ করেন তো ভাইয়া, মনে মনে আগে একটু বসান, মনে মনে একটু বসান, বা হাতে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে বসান। দেখেন x এর জায়গায় যদি আপনি 3 বসান উপরে 0 চলে আসে কিনা দেখেন তো। 2 × 3 স্কয়ার, 2 × 3 স্কয়ার মানে কত? 2 × 9, 2 × 9 করলে কত হয় 18। ঠিক আছে, 18 আর 3 যোগ করলে কত হইতেছে? কোন জায়গায় মনে হয় ভুল হইছে, 2x² প্লাস x মাইনাস 3, তাই তো? 18 থেকে 18 বাদ দিতে হবে, 18/16, 18/3 বসাইলে x এর মান 3 বসাইলে ভ্যালু কত আসে? 18/16। আচ্ছা তাইলে এইটা হচ্ছে একটু টাইপ ভুল হয়ে গেছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি মান নির্ণয়ের টাইপে চলে যাবে। ঠিক আছে, এটা একটু সরাসরি মান নির্ণয়ের টাইপে চলে যাবে। ঠিক আছে, 18/16 আর কি, ওটারে কাটাকাটি করলে 9 কত থাকে? 9/8 থাকে। ঠিক আছে, 9/8 থাকে। তাহলে এটা একটু ভুল টাইপে চলে আসছে আর কি, এটা একটু ভুল টাইপে চলে আসছে, আমরা এটা খেয়াল করি নাই। এটা তাইলে জাস্ট হচ্ছে এইটুকু লেখা রাখেন টাইপ 1, এটা জাস্ট লেখা রাখেন টাইপ 1, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে আরো 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। ঠিক আছে, তো লিমিটের ভ্যালু মানে লিমিটের অঙ্ক পাইলেই সবসময় আগে চেষ্টা করবেন ভ্যালু বসায় দেখার জন্য। ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন ভ্যালু বসায় দেখার জন্য, কারণ ভাই এখন যখন অঙ্কগুলা করে দিতেছে তখন কিন্তু ভাই আর টাইপ করে করাই দিতেছে যে এইটা এই টাইপের ম্যাথ, ওটা ওই টাইপের ম্যাথ। পরীক্ষায় যখন আসবে তখন কি ব্র্যাকেটে লেখা দিবে যে এটা এই টাইপের ম্যাথ, ওটা তো আর লেখা থাকবে না। সো আগের থেকে হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু প্রেডিক্ট করে যাইতে হবে। ঠিক আছে, পারবো করতে? হ্যাঁ, বহুপদী বাই বহুপদী ছিল, কিন্তু অনির্ণেয় আকারে তো ছিল না। অনির্ণেয় আকারে কি ছিল? এইটা অনির্ণেয় আকারে ছিল দেখে আমরা এই প্রসেসে ফালাইছি। ঠিক আছে, অনির্ণেয় আকারে যদি না থাকতো তাহলে তো আর এই প্রসেসে ফালাইতাম না। এখন আসেন, আপনাদের যেহেতু একটা ভুল হয়ে গেছে, তাহলে সেই ভুলের কাফারা হিসেবে এই যে এখানে 2টা হোমওয়ার্ক দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা আমি করে দিতেছি, 2 নাম্বারটা আমি করে দিতেছি। ঠিক আছে, যেহেতু অন্য টাইপের একটা অঙ্ক হচ্ছে টাইপ 2 এর মধ্যে ঢুকে গেছে, সো এর জন্য 2 নাম্বার অঙ্কটা আমি এক্সট্রা করে দিতেছি, 1 নাম্বারটা হোমওয়ার্ক করবেন। এক নাম্বারটাকে হোমওয়ার্ক করলেন। দেখেন 2 নাম্বার ম্যাথটাতে কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে হচ্ছে x প্লাস 4 হোল কিউব, উপরে আছে হচ্ছে x প্লাস 4 হোল কিউব মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার, নিচে আছে হচ্ছে x ইন্টু x মাইনাস 3। ঠিক আছে, এটা আমি করে দিতেছি। 1 নাম্বারটা হচ্ছে আপনারা নিজেরা হোমওয়ার্ক করবেন। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন ভাইয়া, সেটা হচ্ছে x এর মান কার কাছাকাছি? 0 এর কাছাকাছি।
আপনি এক কাজ করেন, এক্স এর জায়গায় 0 বসায় দেন, এক্স এর জায়গায় 0 বসায় দেন। যদি আপনি এক্স এর জায়গায় 0 বসান, যদি এক্স এর জায়গায় 0 বসান, তাহলে কি এটা 0 + 4 হোল কিউব আসবে না? 0 + 4 মানে কত? 4। 4 এর কিউব করলে কত হয়? 4 এর কিউব কত? 64। ঠিক আছে, এটার জন্য ক্যালকুলেটর লাগে রে। 4 এর কিউব হচ্ছে 64। ঠিক আছে, তারপরে দেখেন এখানে এক্স এর জায়গায় কত বসাবেন? 0। 0 - 8 করলে কত হয়? -8। -8 এর স্কোয়ার করলে কত হবে? 64। তাহলে বলেন তো 64 - 64 উপরে 0 চলে আসতেছে কিনা? উপরে 0 চলে আসতেছে। নিচে দেখেন তো ভাইয়া, এই এক্স এর জায়গায় 0 বসাইলেই 0-র সাথে যাই গুণ করবেন না কেন রেজাল্ট কত? 0। তাহলে মানে এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই দেই, উপরেও 0 চলে আসবে, নিচেও কি চলে আসবে? 0 চলে আসবে। এক্স এর জায়গায় ডিরেক্ট 0 কি বসানো যাবে? তাহলে ডিরেক্ট 0 বসানো যাবে না। আমার এখন কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে বসাইতে হবে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে বসাইতে হবে। তাহলে আসেন উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ যদি করি, তাহলে এই জিনিসটার ঘটনা কি ঘটে দেখেন তো। লিমিট x টেন্ডস টু 0, এইটুকু ঠিকঠাক মতো থাকতেছে। উপরে দেখেন তো ভাইয়া, প্রথম টার্মটাতে কি a + b হোল কিউবের ফর্মুলা পড়ে না? তাহলে আসেন a + b হোল কিউবের ফর্মুলা বসাই। a + b হোল কিউবের ফর্মুলা কি ছিল? a কিউব প্লাস 3a² b। চেক করেন ভাইয়া, b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 4। 3 আর 4 গুণ হইলে কত হয়ে যাবে? মানে 3 আর 4 গুণ হইলে হয়ে যাবে 12x² প্লাস এরপরে ফর্মুলা কি ছিল? 3ab²। b এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16। 3 16 কত হইতেছে? 48। তার মানে পরের টার্মটা হবে 48x প্লাস b কিউব মানে কত? 4 এর কিউব, 4 এর কিউব করলে হয় হচ্ছে 64। ঠিক আছে, প্রথম টার্মটুকুতে a + b হোল কিউবের ফর্মুলা বসাই দিছি। এবার চেক করেন তো ভাইয়া, পরের টার্মে কি আছে? পরের টার্মে আছে হচ্ছে x - 8 এর হোল স্কোয়ার, তাই না? x - 8 এর হোল স্কোয়ার। তো এখন a - b হোল স্কোয়ারের ফর্মুলা বসবে। a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a² - 2ab প্লাস b²। ঠিক আছে, দেখেন ভাইয়া, আপনি কিন্তু বলছেন একটা, বসাইছেন আরেকটা। a² - 2ab প্লাস b² বসার কথা, সামনে কি একটা আলগা মাইনাস আছে না ভাইয়া? সামনে এক্সট্রা একটা মাইনাস আছে। সামনের মাইনাসের কারণে প্রত্যেকটা টার্মের চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে না? a² হওয়ার কথা ছিল পজিটিভ, মানে x² হওয়ার কথা ছিল পজিটিভ, সামনের মাইনাসের কারণে সেটা কি হয়ে গেছে? নেগেটিভ। সিমিলারলি আপনার কাছে হওয়ার কথা ছিল -2ab, সামনের মাইনাসের কারণে সেটা আবার কি হয়ে গেছে? +2ab। আর লাস্টে একটা +b² হওয়ার কথা ছিল, সামনের মাইনাসের কারণে সেটা কি হয়ে গেছে? -b²। কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার দেখেন নিচেরটারে তো আর করার কিছু নাই, নিচেরটা যেমনে ছিল এমনিই রয়ে গেল। ঠিক আছে, নিচে যা কিছু ছিল নিচেরটা ঠিকঠাক মতোই রয়ে গেছে। এবার বলেন, +64 আর -64 কাটে, তাই না? +64 আর -64 কাটে, কে কে থাকলো মাঠে? উপরে আমার কাছে একটা x³ থাকবে। প্রথমে কি থাকবে? একটা x³। তারপরে দেখেন 12 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে +11x²। ঠিক আছে, তারপরে 48 আর 16, 48 আর 10 যোগ হলে 58, 58 আর 6 64, তাই তো? তাহলে 64x। আর কি কিছু থাকে? আর কিছু থাকে না। নিচে কত আছে ভাইয়া বলেন? নিচে আছে হচ্ছে x × x - 3। ঠিক আছে, এখন আপনাদের তো আসলে চোখে একটু কম দেখেন, সো এটা হচ্ছে সমস্যা। আপনাদের মতো আমিও আসলে চোখে কম দেখি। সো তারপরেও এই জিনিসটা দেখা যাইতেছে যে উপর থেকে একটা x কমন নেওয়া যায়, তাই না? উপর থেকে একটা x কমন নেওয়া যায়। তাহলে আসেন উপর থেকে একটা x কমন নিয়ে নিই। ঠিক আছে, কমন x বিশিষ্ট পদ। উপর থেকে একটা কমন x কমন নেন। x কমন নিলে কি হবে? x কমন নিলে হবে হচ্ছে x² প্লাস 11x প্লাস 64। আর নিচে কত আছে? নিচে আছে হচ্ছে x × x - 3। ঠিক আছে, তাহলে এবার বলেন তো ভাইয়া, উপরের x আর নিচের x কাইটা চলে যায় না? উপরের x আর নিচের x কাইটা চলে যায়। তাহলে x কাটাকাটি করলে উপরে থাকবে হচ্ছে x² প্লাস 11x প্লাস 64, আর নিচে থাকবে হচ্ছে একটা x - 3। উপরের x আর নিচের x যদি কাটাকাটি করেন, তাহলে উপরে থাকবে হচ্ছে x² প্লাস 11x প্লাস 64, নিচে থাকবে হচ্ছে একটা x - 3। কোনো আপত্তি আছে? এইবার দেখেন তো x এর জায়গায় 0 বসাইলে আর কোনো দুর্ঘটনা ঘটে কিনা। এইবার তো x এর জায়গায় 0 বসাইলে সমস্যা নাই। x এর জায়গায় যদি এইবারে 0 বসাই দেন, তাহলে উপরে একটা 64 থাকবে, নিচে একটা কত থাকবে? -3 থাকবে। ঠিক আছে, 64কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 64 / 3, 3 18 64 মনে হয়।
64/3। আচ্ছা, তাহলে এটা ভগ্নাংশেই রাইখা দেন, এমনি রাইখা দেন, দশমিকে আর নিব না। ঠিক আছে, দশমিকে নেওয়ার চাইতে এরকম ভগ্নাংশেই রাইখা দেন। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো ভাইয়া, এই যে 1 নাম্বার অঙ্কটা আছে, 1 নাম্বার অঙ্কটা নিজেরা করতে পারবো কিনা? কি করব? পারার চেষ্টা করেন, আর না পারলে তো আমি আসি, সমস্যা নেই। ঠিক আছে, সহজ জিনিস, এটা একেবারেই সহজ জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। এই যে -64/3 রাখুন। আচ্ছা, এইবার আসেন পরের টাইপের নাম লেখেন। পরের টাইপের নাম হচ্ছে টাইপ 3, অনুবন্ধী মেথড। অনুবন্ধী মেথড, ঠিক আছে, নামটা একটু সাবধানে লেখেন। আমি কারে কারে জানি বলছি, কোন ব্যাচে জানি ক্লাস নেওয়ার সময় হচ্ছে আমি বলছিলাম যে অনুবন্ধী মেথড, তো ও আসলে অনুবন্ধী কথাটা কোনোদিন শোনে নাই। ঠিক আছে, তো ও হচ্ছে প্রতিবন্ধী মেথড লেখা রাখছে খাতার মধ্যে। ঠিক আছে, তো আমি খাতা খুইলা তখন আসলে আর মিলাইতে পারতেছি না যে এখানে হচ্ছে প্রতিবন্ধী কোত্থেকে আসলো, এটা তো ছিল হচ্ছে অনুবন্ধী। ঠিক আছে। আচ্ছা, দেখেন অনুবন্ধী ফরম্যাটের অঙ্ক চিনব কেমনে? অনুবন্ধী ফরম্যাটের অঙ্ক চিনব হচ্ছে অঙ্কের মধ্যে ভাইয়া রুট ওভার থাকবে। ঠিক আছে, অঙ্কের মধ্যে কি থাকবে? অঙ্কের মধ্যে হচ্ছে রুট ওভার থাকবে। অঙ্কের মধ্যে যদি রুট ওভার থাকে, মনে মনে ইনিশিয়াল একটা আইডিয়া ধরে নিতে পারেন যে এটা অনুবন্ধী মেথডে পড়ে আছে। ঠিক আছে, অঙ্কের মধ্যে যদি রুট ওভার থাকে তাহলে মনে মনে প্রথমে ধরে নিতে পারেন যে এটা কোন ফরম্যাটে পড়ে আছে, অনুবন্ধী মেথডে পড়ে আছে। ঠিক আছে, তো অনুবন্ধী মেথডের জিনিসপত্রগুলা কি আগে দেখেন, আমার একটা টার্মের সাথে একটু পরিচিত হওয়া দরকার, সেটা হচ্ছে অনুবন্ধী। দুইটা কথা মনে রাখবেন, অনুবন্ধী টার্মটা শুধুমাত্র রুট ওভার আর জটিল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কথা কি কি বলছি? অনুবন্ধী টার্মটা শুধুমাত্র কয়টা টার্মের ক্ষেত্রে প্রযোজ্য? দুইটা, একটা হচ্ছে রুট ওভার আর একটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা যখন আমি আপনাদের পড়াইছিলাম, আপনাদের এই জিনিসটা মনে থাকার কথা যে 3 + 4i, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কত ছিল? 3 - 4i। সিস্টেম কি ছিল? যে শুধুমাত্র i এর আগের চিহ্নটা চেঞ্জ করলেই হয়, i এর আগের চিহ্নটা চেঞ্জ করলেই হয়। একটু খেয়াল করেন তো ভাইয়া, এখানে দুইটা রুট ওভার আছে না? দুইটা রুট ওভার আছে, দুইটা রুট ওভারের মাঝখানের চিহ্নটা কি? নেগেটিভ। তাহলে এইটার অনুবন্ধী সংখ্যা যেটা আপনি লিখবেন, সেখানে মাঝখানের চিহ্ন কি বসবে? পজিটিভ বসবে। ঠিক আছে, অনুবন্ধী কথাটা কি বুঝছি? ওকে, কোনটা? অনুবন্ধী। দেখেন জটিল সংখ্যার অনুবন্ধী জটিলের কথা তো মনে আছে যে 3 + 4i, অনুবন্ধী জটিল কত হবে? 3 - 4i। যখন রুট ওভার থাকবে, দুইটা রুটের মাঝখানে চিহ্নটা কি আছে? নেগেটিভ। চিহ্নটা জাস্ট উল্টাই দিবেন, নেগেটিভ আছে তাহলে কি বসাই দিব? পজিটিভ। যদি পজিটিভ থাকতো তাইলে কি বসাইতাম? নেগেটিভ বসাইতাম। ঠিক আছে, যা থাকবে তার উল্টাটা বসাই দিবেন। ঠিক আছে, যা থাকবে তার উল্টাটা বসাই দিবেন। এখন আমাকে একটা কথা বলেন যে ভাইয়া, এই যে একটা অনুবন্ধী দিয়ে গুণ করা যাবে কিনা উপরে নিচে? কার অনুবন্ধী আছে এখানে? এই টার্মটার অনুবন্ধী টার্ম আছে, তাই না? এইটার অনুবন্ধী টার্ম দিয়ে আমি কি করব? উপরে নিচে গুণ করে দিব। আসেন গুণ করে দেই, আসেন গুণ করি। লিমিট x টেন্ডস টু 0, অনুবন্ধী দিয়ে যদি উপরে নিচে গুণ করেন, দেখেন উপরে আগের থেকে ছিল হচ্ছে √1 + 3x মাইনাস √1 - 4x। এইটার অনুবন্ধী সংখ্যা কত হবে বলেন তো ভাইয়া? সবকিছু সেম থাকবে, এইটার অনুবন্ধী সংখ্যা হবে সবকিছু সেম থাকবে, শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে? শুধুমাত্র মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে। সবকিছু সেম থাকবে, শুধুমাত্র মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে। এখন দেখেন উপরের টার্মের অনুবন্ধী দিয়ে যেহেতু উপরে গুণ করছেন, উপরে গুণ করলে কি নিচেও গুণ করা লাগবে না? তাহলে আসেন নিচে গুণ করে দিই। নিচে আগের থেকে কে ছিল? নিচে আগের থেকে আপনার এক্স বসে ছিল। ঠিক আছে, এক্সট্রা করে কি আসতেছে? এক্সট্রা করে হচ্ছে এই অনুবন্ধী টার্ম দিয়ে গুণ হইতেছে। ঠিক আছে, নিচে আগের থেকে হচ্ছে এক্স ছিলই, এক্সট্রা করে অনুবন্ধী টার্মটা দিয়ে নিচেও গুণ হবে। ঠিক আছে, এবার বলেন তো ভাইয়া, উপরের চেহারা একটু চেনা চেনা লাগে কিনা? উপরের চেহারা দেখতে কি a + b * a - b এটার সাথে মিলে? মিলে। তাহলে a + b * a - b, এইটার ইয়া কত ছিল? a² - b²। দেখেন আমি একটু লাইন স্কিপ করতেছি। যদি a² - b² করি, যদি a² - b² করি, দেখেন ভাইয়া এর স্কয়ার মানে কি? এই যে √1 + 3x, এইটার স্কয়ার না? এইটার যখন স্কয়ার করবেন তখন কি আর রুট ওভারটা থাকবে? রুট ওভারটা থাকবে না। তাহলে কত থাকবে? শুধুমাত্র 1 + 3x। কথা ঠিক কিনা?
সূত্রের মাইনাস দিয়ে আপনি লিখবেন হচ্ছে বি স্কোয়ার, সূত্রের মাইনাস দিয়ে লিখবেন হচ্ছে বি স্কোয়ার। বি মানে কত? বি মানে হচ্ছে √1 - 4x। এইটার যখন স্কোয়ার করবেন তখন কি আর √, থাকবে? √, থাকবে না, শুধুমাত্র কি থাকবে? 1 - 4x থাকবে। সামনে কি ভাইয়া একটা আলগা মাইনাস আছে না, তাহলে কি হয়ে যাবে? -1 + 4x হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে যা কিছু ছিল, নিচে যা কিছু ছিল ওটা তো আছেই। কথা কি বুঝছি না কি বুঝি নাই? ক্লিয়ার? ওকে, এবার তাইলে বলেন ভাইয়া +1 আর -1 ক্যান্সেল আউট হয় না? +1 আর -1 কাটে, কে কে থাকলো মাঠে? আপনার কাছে উপরে থাকতেছে হচ্ছে একটা 7x, উপরে থাকতেছে হচ্ছে একটা 7x, আর নিচে যা ছিল তা তো আছেই। ঠিক আছে, উপরে আছে হচ্ছে একটা 7x, নিচে যা ছিল তা আছেই। কথা ঠিক আছে? এবার বলেন তো ভাইয়া উপরের x আর নিচের x ক্যান্সেল আউট হয় কিনা? ঠিক আছে, উপরের x আর নিচের x ক্যান্সেল আউট হয়। দুইটারে যদি আপনি ক্যান্সেল আউট করেন তাহলে এই যে দেখেন আমি পরের লাইন এই সাইডে লিখতেছি, আপনারা তো নিচে নিচেই লিখবেন। পরের লাইন আমি এই সাইডে লিখতেছি, উপরের x আর নিচের x ক্যান্সেল আউট করলে উপরে কত থাকবে? উপরে থাকবে হচ্ছে 7, আর নিচে কত থাকবে? নিচে থাকবে √1 + 3x প্লাস √1 - 4x। √1 + 3x প্লাস √1 - 4x। এখন বলেন তো ভাইয়া, এখন যদি আমি x এর জায়গায় 0 বসাই তাইলে কোনো আপত্তি আছে কিনা? এখন যদি x এর জায়গায় 0 বসাই তাহলে দেখেন তো জিনিসটা দেখতে কিরকম হবে। উপরের 7 তো থাকবেই, নিচে দেখেন তো ভাইয়া 3 × 0 মানে কত? 0। 1 + 0 করলে কত হয়? 1। 1 এর রুট করলে কত হয়? 1 প্লাস। সিমিলারলি এখানেও কি √1, তার মানে 1 থাকবে, সো 1 + 1 মানে কত? 2। তাহলে অ্যান্সার কত আসবে? 7/2। কথা কি বুঝছি? পারবো নাকি পারবো না? পারবো। ওকে, সো আজানের গ্যাপটা একটু মানে আজানটা একটু দিয়ে নিক, তারপর হচ্ছে আমরা আবার শুরু করতেছি। এবার বলেন কারো কোনো কোশ্চেন আছে এখানে? শিওর? বুঝছিস? কি বুঝছিস? হ্যাঁ, 9.9 পর্যন্ত। সেটা তো জানি না। আচ্ছা, এটা তখনই সূত্রে পড়ে যখন x → 0 হয়। এখানে কি x → 0 আছে? এই যে সূত্র সবসময় দেখতে হবে যে কোন কোন কন্ডিশন আছে। ঠিক আছে, এটা তখনই সূত্রে পড়বে যখন x → 0 আছে। x → 0 তো এখানে নাই, এখানে কত দেওয়া আছে? x → π। হ্যাঁ, এগুলা তো হচ্ছে কনিকে যায় পড়াবো, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6। আমার জানা মতে এখানে মনে হয় স্লাইড আছে প্রায় 150-র উপরে। না না না, খালি লিমিট না, পুরা চ্যাপ্টার মিলে আর কি। এখানে স্লাইড আছে 115টা, তারপরে হচ্ছে পুরাপুরিটা এখানে শেষ হয় নাই আর কি। ঠিক আছে, এখানে টোটাল স্লাইড আছে 115টা, তারপরে পুরো চ্যাপ্টার এখানে শেষ হয় নাই। এখানে মনে হয় 9.7 না 9.8 পর্যন্ত আছে। ঠিক আছে, একটু আলাদা খাতা রাখেন। আচ্ছা, এইটা আপনারা একটু এখনই করে ফেলান তো, আপনাদের আসলে কাজ ছাড়া বসায় রাখলে সমস্যা। এইটুকু একটু করে ফেলান। ঠিক আছে, রেফারেন্স লেখা লাগবে না, খালি হচ্ছে কোশ্চেন তোলেন। রুটের আগে মাইনাস না, মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে। এটার অনুবন্ধী কত হবে দেখেন? অনুবন্ধী হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1, এইটুকু তো আছেই, √1 - x + 1 দিয়ে চিহ্ন চেঞ্জ হবে।
ঠিক আছে, সিস্টেম কি শিখাইছিলাম? সিস্টেম শিখাইছিলাম হচ্ছে মাঝখানের চিহ্ন চেঞ্জ করতে হয়, মাঝখানের চিহ্ন চেঞ্জ করতে হয়। ঠিক আছে, দুইটা সংখ্যার মাঝখানের চিহ্ন কত ছিল? মাইনাস ছিল না? তাহলে মাইনাসটারে চেঞ্জ করে খালি কি বসাই দিব? প্লাস বসাই দিব। প্লাস বসাই দিলেই মাইনাস হাফ। একটু বেশি লিখলাম কেন? এই তোরা তিনটা কি বুঝছিস? তোরা তিনটা হচ্ছে দেখলাম আজকে খুবই চুপচাপ। তোদের জন্য তো আসলে এই পদ্ধতিটা খুবই কার্যকর, ঠিক আছে? নাহলে তো তোদের তিনটারে হচ্ছে চুপ করানোই যায় না। আচ্ছা, হ্যাঁ, এর জন্যই তো এই কথাটা হচ্ছে, মানে এই প্রসেসটা কার্যকর। সেটা তো আছে। এখন আমারও তো হাতটা দিছে তোরে মারার জন্য, এর জন্য কি আমি তোরে সবসময় পিটাইতেছি? আচ্ছা, এই পিছনে এটা পড়বে, এটা যদি কিছু হয় রে। এই এটা কত হইছে? মাইনাস হাফ আসছে। তুই করছো সেটা? আচ্ছা, এই কয়েকটা হচ্ছে হোমওয়ার্ক করবেন। গ্রুপে পাঠিয়ে দেব। অলসের অলস, সবগুলা অলস। এটা দেখবি যে ফোনেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আর খাতায় উঠবে না। হ্যাঁ, এটা খাতায় উঠবে না। এটা খালি ফোনেই রয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বুধবারে যদি না পাইছি, খবর আছে। আচ্ছা, এখন আসেন, এখানে একটু আপনাদের উদ্দেশ্যে কথা আছে। ধরেন ভাইয়া, এই যে অঙ্কগুলো আমরা শিখতেছি, এই অঙ্কগুলা যদি রিটেনে আসে, তাহলে তো আমি এই প্রসেসে করলাম, সমস্যা নেই। রিটেনে আসলে আমি হচ্ছে এই প্রসেসে বড় করে করলাম, কোনো প্যারা নাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে এই সেম জিনিসই যদি আমার এমসিকিউতে আসে, এই সেম জিনিস যদি আমার এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে কি আসলে এমনে করে পোষাবে? কারণ যদি আমি আপনার এইচএসসির এমসিকিউর কথাও চিন্তা করি, এইচএসসির এমসিকিউতে এক একটা এমসিকিউতে এভারেজে 1 মিনিট করে টাইম পাওয়া যায়। অ্যাডমিশনে যায় এক একটা এমসিকিউতে এভারেজ 30 সেকেন্ড 20 সেকেন্ড এরকম করে টাইম পাওয়া যায়, ডিপেন্ড করতেছে আপনি কোন জায়গায় পরীক্ষা দিতেছেন, ঠিক আছে? তো এমসিকিউতে আসলে যেহেতু এমনে করে পোষাবে না, আসেন আমরা এক কাজ করি, এইটার জেনারেল ফরম্যাটটা একটু শিখে আসি। এইটার জেনারেল ফরম্যাটটা একটু শিখে আসি। দেখেন, জেনারেল ফরম্যাট যদি এরকম হয়, জেনারেল ফরম্যাট যদি এরকম হয়, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট x tends to 0, root over a plus bx minus root over c plus dx divided by x, ঠিক আছে? এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে, তাইলে অ্যানসার সব সময় কত হবে ভাইয়া? অ্যানসার সব সময় হবে হচ্ছে b minus d divided by 2 root over a। এই ফরম্যাটে অঙ্ক থাকলে অ্যানসার সব সময় হবে b minus d divided by 2 root over a। এই ফরম্যাটে থাকলে x tends to 0 হইতে হবে, মানে এই ফরম্যাটটুকু থাকা লাগবে, এটা হচ্ছে কথা। এই ফরম্যাটে যদি না মিলে, এই ফরম্যাটে যদি না মিলে, এই ফরম্যাটে না মিললে আপনি অ্যানসার বসাইতে পারবেন, ঠিক আছে? এই ফরম্যাটে না মিললে অ্যানসার বসাইতে পারবেন না। যেমন দেখেন, আপনাদের এখান থেকে এই প্রবলেমটাই সলভ করে দেই। দেখেন, যখন এটা রিটেনের জন্য করছেন তখন তো এইভাবে করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই সেম অঙ্কই যদি আমি বলি যে ভাই এটা আমাকে এমসিকিউতে করে দেন, এইটা এমসিকিউতে আমাকে করে দেন, তখন তো আসলে এমনে করে পোষাবে না। তাহলে আসেন দেখি এমসিকিউতে করলে কি আসে। দেখেন, যেখানে ভাইয়া এ থাকার কথা ছিল, এর জায়গায় কত আছে? 1, তাই না? জিএফ এর সাথে মিলান, জিএফ এর সাথে একটু চেহারা মিলান, চেহারা ভুলে গেলে হবে। জিএফ এর যেখানে এ থাকার কথা ছিল, সেই এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে হচ্ছে 1, ঠিক আছে? এর জায়গায় আছে হচ্ছে 1। যেখানে বি থাকার কথা ছিল, প্রথম এক্স এর যেই সহগ, প্রথম এক্স এর যে সহগ, প্রথম এক্স এর সহগকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? বি দিয়ে, তাই না? তাহলে বি এর জায়গায় কত আছে বলেন? 3, ঠিক আছে? মাঝখানে মাইনাস থাকার কথা, বলেন মাঝখানে মাইনাস আছে নাকি নাই? আছে। এরপরে যেখানে এ থাকার কথা ছিল, এ এর জায়গায় কত আছে? 1। যেখানে ডি থাকার কথা ছিল, ডি এর জায়গায় কত আছে ভাইয়া?
-4, ঠিক আছে? যেখানে ডি থাকার কথা ছিল ওখানে আছে হচ্ছে -4। তাহলে দেখেন তো এই অঙ্কটার অ্যান্সার একবারে, এদিক তাকান, এই অঙ্কটার অ্যান্সার একবারে বলে ফেলানো পসিবল কিনা? বি মাইনাস ডি, বি মানে হচ্ছে 3, সূত্রের মাইনাস দিয়া ডি মানে হচ্ছে -4 ডিভাইডেড বাই 2 ইন্টু √a। কথা ঠিক আছে? বি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু √a, ঠিক আছে? বি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু √a। আচ্ছা, জিএফ এর চেহারা একটু ভুল হয়ে গেছে না? জিএফ এর চেহারা একটু ভুল হয়ে গেছে, একটু বেশি মেকআপ করে ফেলাইছে আর কি। দেখেন এখানে হচ্ছে একটু চেঞ্জ হবে, এখানে বেসিক্যালি সি ছিল না, ঠিক আছে? একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা a প্লাস ডিএক্স, ঠিক আছে? এটা হচ্ছে a প্লাস ডিএক্স, √a প্লাস bx মাইনাস √a প্লাস ডিএক্স ডিভাইডেড বাই কত আছে? ডিভাইডেড বাই আছে হচ্ছে x, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হবে হচ্ছে b মাইনাস ডি ডিভাইডেড বাই 2√a, ঠিক আছে? তাহলে দেখেন তো এই অঙ্কটার অ্যান্সার জিএফ এর দিয়া বলা পসিবল কিনা? এটা বলা পসিবল? আচ্ছা, কেন বলা পসিবল না? এই ফরম্যাটে নাই, চেহারা মিলতেছে না, এটা হচ্ছে কথা, তাই তো? আচ্ছা, চেহারা মিলতেছে না, আসেন তো একটু জোর করে মিলানো যায় কিনা। যদি মেকআপ সরাই তাহলে চেহারা মিলে কিনা, ঠিক আছে? মেকআপের কারণে অনেক সময় অরিজিনাল চেহারা দেখা যায় না, ঠিক আছে? সো মেকআপটা একটু সরান, ঠিক আছে? মেকআপটা একটু সরান, দেখি মেকআপ সরাইলে কোনো কিছু মিলানো যায় কিনা। দেখেন যদি আমি জিনিসটাকে এমনে লিখি, এদিক তাকান ভাইয়া, যদি জিনিসটারে এমনে লিখি একটু মেকআপ সরায়া, দেখেন তো এমনে লেখা যায় কিনা? √1টা 1 এর মতো রাইখা দিলাম, মাঝখানে কি ছিল ভাইয়া? মাইনাস ছিল না? মাইনাসের জায়গায় আমি জোর করে প্লাস দিলাম, দিয়ে আবার ব্যালেন্স করার জন্য একটা -1 দিয়ে ব্যালেন্স করলাম, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে কি ছিল বলেন তো? এরপরে একটা মাইনাস ছিল রুটের বাইরে, রুটের বাইরের মাইনাসটা রুটের বাইরে দিলাম। এরপরে কত আছে বলেন? 1 আছে। সেই 1 এর জায়গায় যদি আমি √1 লিখি তাইলে আপনাদের কারো কোনো আপত্তি আছে কিনা? 1 এর জায়গায় √1 লিখলাম। আচ্ছা, যদি আমি 1 এর সাথে 0 ইন্টু এক্স যোগও করি তাইলেও তো কোনো আপত্তি থাকার কথা না, ঠিক আছে? যদি 1 এর সাথে 0 ইন্টু এক্স যোগও করি তাইলেও কিন্তু আসলে কোনো আপত্তি থাকবে না, ঠিক আছে? ওই দিন হচ্ছে আমি আমার এক স্টুডেন্টের বিয়ে খাইতে গেছি, ঠিক আছে? তো ঝামেলা যেটা হইছে সেটা হচ্ছে যে মানে ওরে তো আমি অনেকদিন ধরে পড়াইছি, এখন বিয়ের অনুষ্ঠানে যায় ওর চেহারা আসল চেহারার সাথে মিলে না, ঠিক আছে? মানে মেকআপ করতে করতে ব্রাইডাল মেকআপ এমন ভাবে দিছে যে ওটার সাথে আর অ্যাকচুয়াল চেহারা মিলতেছে না। এই অঙ্কের অবস্থা এরকম হয়ে গেছে যে মেকআপ এমন ভাবে করছে যে মানে জিএফ এর যেই চেহারা, ওই জিএফ এর চেহারার সাথে কিন্তু প্রথমে মিলে নাই। মেকআপটা সরাইছেন, মেকআপ সরানোর পরে কিন্তু ঠিকই মিলছে, ঠিক আছে? অরিজিনাল চেহারার সাথে কিন্তু এখন চেহারা মিলে, ঠিক আছে? তাহলে এইবার বলেন বিয়ের জায়গায় কত আছে? এই বিয়ের জায়গায় কত আছে? -1। সূত্রের মাইনাস দিয়ে ডি এর জায়গায় কত আছে দেখেন তো? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু √a, তার মানে 2 ইন্টু √1, ঠিক আছে? তাহলে এবার বলেন -1 -0 করলে কত হয়? -1, আর নিচে 2 ইন্টু √1 করলে কত থাকে? 2। দেখেন তো ভাইয়া, মূল নিয়মে অঙ্ক করেও কি অ্যান্সার -1/2 আসছিল না? আবার এমসিকিউর ফরম্যাটে করেও অ্যান্সার কি আসছে? -1/2 আসছে। এখন বলেন তো এই যে হোমওয়ার্ক গুলার মধ্যে কোন কোন গুলার অ্যান্সার জিএফ দিয়া করা যাবে, কোন গুলা করা যাবে না? 3-4 করা যাবে, 2 আর 3 সরি 1 আর 2 কিন্তু আমি হচ্ছে জিএফ দিয়া করতে পারবো না, কারণ 1 আর 2 এর মধ্যে কিন্তু চেহারা মিলে না। দেখেন √টা থাকার কথা ছিল উপরে, কিন্তু 1 নাম্বার অঙ্কের মধ্যে √টা আছে কোথায়? নিচে। আবার 2 নাম্বার অঙ্কের মধ্যে এই যে দেখেন রুটের ভিতরে আবার এক্স স্কোয়ার আছে, জিএফ এর মধ্যে কি রুটের ভিতরে কোনো এক্স স্কোয়ার ছিল না, কিন্তু এই অঙ্কের মধ্যে রুটের ভিতরে আবার কি চলে আসছে? এক্স স্কোয়ার চলে আসছে। এটারে কি আমি জেনারেল ফরম্যাটে মিলাইতে পারবো না। আরো একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে নিচে শুধুমাত্র এক্স থাকার কথা ছিল, নিচে কি এক্স আছে? নিচে তো কত আছে? এক্স স্কোয়ার, নিচে আছে হচ্ছে একটা এক্স স্কোয়ার, ঠিক আছে? সো 1 আর 2 এই দুইটাকে আবার মূল নিয়মে মানে রিটেনের নিয়মেই করতে হবে। যদি 3 আর 4 চান তাহলে 3 আর 4 আপনি এমসিকিউতে করতে পারেন। দেখেন তো ভাইয়া 3 নাম্বার অঙ্কটার অ্যান্সার কত হবে? 0 1 মাইনাস -1 না, 1 মাইনাস -1, কারণ এই যে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু তো -1, ঠিক আছে? তাহলে 2/2 আসবে, 2/2 মানে কত? 1, ঠিক আছে? তো এই অঙ্কের অ্যান্সার 1 হবে। আপনার এমসিকিউতে আসলে এটা করতে কতক্ষণ সময় লাগা উচিত? 1 সেকেন্ড।
1 সেকেন্ড টাইম লাগা উচিত, যে যদি ভুল না করেন, ঠিক আছে, যদি ভুল না করেন তাহলে 1 সেকেন্ড সময় লাগা উচিত। পরেরটার অ্যান্সার কত বলেন তো মুখে মুখে? 5/2, তাই না? বি মাইনাস ডি, বি মানে হচ্ছে 2, সূত্রের মাইনাস দিয়ে, ডি মানে হচ্ছে আবার -3, তাহলে 2 + 3 হয়ে যাবে। 2 + 3 মানে কত? 5, আর নিচে আছে 2 × √a, 2 × √1, তাহলে 2 × √1 করলে 2 হয়, তাহলে ওইটুকুর অ্যান্সার আসবে হচ্ছে 5/2। ঠিক আছে, কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারবো করতে। ওকে, তাহলে আমরা আজকে এই টাইপ পর্যন্তই রাখলাম। নেক্সট দিন আমরা হচ্ছে এই টাইপ 4 থেকে শুরু করব। ঠিক আছে, নেক্সট দিন টাইপ 4 থেকে শুরু করব। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ওকে, কারো কোনো প্রবলেম আছে?